শুরুতে আমরা ডিসকাস করব ইউএলইটি 2023 অরিজিনাল কোশ্চেন পেপার মানে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট মানে ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ এলএলবি ল এন্ট্রান্স টেস্ট। আর একটাও বলা হয় ক্যালকাটা ইউনিভার্সিটি 5 ইয়ার এলএলবি এন্ট্রান্স টেস্ট। এটা 2023 অরিজিনাল কোশ্চেন পেপার। তার প্যাটার্নটা ছিল 50টা কোয়েশ্চেন ছিল, মার্কস ছিল 100 নম্বরের, মানে একটা কোয়েশ্চেনে 2 নম্বর, আর টাইম ছিল 2 ঘন্টা। কোয়েশ্চেন প্যাটার্নটা ছিল জিকে, 20টা কোয়েশ্চেন ছিল জিকে মানে স্ট্যাটিক পার্টটা। আর তার ছিল ইংলিশ, 17টা কোয়েশ্চেন ছিল, মানে ভোকাবুলারি আর গ্রামার মিলিয়ে ভোকাবুলারি থেকে যারা বেশি ছিল। আর কারেন্ট অ্যাফেয়ার থেকে ছিল 5 নম্বরের। কারেন্ট অ্যাফেয়ার মানে এন্ট্রান্স হওয়ার আগে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার। আর লিগাল অ্যাপটিটিউড ছিল চারটে কোয়েশ্চেন। লিগাল অ্যাপটিটিউড বেসিক্যালি তোমার ছিল ক্রিমিনাল লয়ের পার্ট আর টর্টের কিছু পার্ট। আর রিজনিং এর ছিল 4টে কোয়েশ্চেন। টোটাল কথা হচ্ছে 50টা কোয়েশ্চেন। আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে যেটা ম্যাথ বলা হয় সেটা আসেনি এবার, তার বদলে কি এসেছিল, লিগাল অ্যাপটিটিউড। আর লিগাল অ্যাপটিটিউড 2023-তে প্রথমবার ইন্ট্রোডিউস করা হয় ক্যালকাটা ইউনিভার্সিটি। এটা ছিল প্যাটার্ন, লিখে দেওয়া আছে এখানে, দেখে নিতে পারো। ওএমআর সেটে হয়েছিল, অনলাইন মোডে হয়নি। অনেকজনের কনফিউশন আছে, কম্পিউটার এক্সাম হয়েছিল মানে অনলাইন মোডে না ওএমআর, তো ওএমআর সেটে হয়েছিল আমার যতদূর জানা আছে। আর এখানে ইনস্ট্রাকশন লেখাই আছে, সেগুলো দেখতে পারো। এখানে লেখা আছে ব্ল্যাক বল পয়েন্ট পেন। অনেকজন কি করে ব্লু পেনে করে যায়, ব্লু পেনে কোনো সমস্যা নেই, কিন্তু বেশি 90% প্রিফার করবো ব্ল্যাক বল পয়েন্ট পেন। আর ক্যালকাটা ইউনিভার্সিটি ভালো জিনিস করেছে, এখানে লিখতেও দিয়েছে ব্ল্যাক বল পয়েন্ট পেন। তো অনেক সেন্টারে কি লেখা থাকে ব্লু আর ব্ল্যাক, কিন্তু আমি ব্লু প্রিফার করি না, ব্ল্যাকে সব থেকে ওএমআরটা ভালো চেক হয় করলে বলে। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড? আমাদের বিশ্বের মধ্যে সব থেকে ছোট মহাদেশ কোনটি এই চারটের মধ্যে? এটা আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি। কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল সাইজ ওয়াইজ, সাইজ ওয়াইজ না বলা হয়, নর্মালি বলা হয় ছোট মহাদেশ বা বড় মহাদেশ কোনটি কোনটি, তাহলে আমাদেরকে অনুমান করতে হবে যে এটা সাইজ ওয়াইজ বা এরিয়া ওয়াইজ বলে দেওয়া হয়েছে। আর সাইজ ওয়াইজ আর এরিয়া ওয়াইজ মানে সব থেকে বড় হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ, যেটা ইন্ডিয়া আছে এখানে। ইন্ডিয়া, চায়না, রাশিয়া, গালফ কান্ট্রি যত আছে সব, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব এশিয়াতেই পড়ে। সেকেন্ড আছে আফ্রিকা। থার্ড নম্বরে আছে নর্থ আমেরিকা। নর্থ আমেরিকা মানে কানাডা, তারপর ইউএস ওইগুলো। সাউথ আমেরিকাতে আছে ব্রাজিল আছে। সাউথ আমেরিকাতে আছে ব্রাজিল, পেরু, আর্জেন্টিনা, বলিভিয়া, এইগুলো। আর নর্থ আমেরিকাতে আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মেক্সিকো, আলাস্কা, কানাডা, এগুলো। উম 5 নম্বরে আছে অ্যান্টার্কটিকা, এটা বরফের দেশ। 6 নম্বরে আছে ইউরোপ। 7 নম্বরে, এটা অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিছু কিছু ক্ষেত্রে ওশেনিয়াও বলা হয়, কিন্তু পরে এটা ডিটেলে বলে দেবো ওশেনিয়া আর অস্ট্রেলিয়ার ডিফারেন্স কি। আর যদি বলা হয় পপুলেশন ওয়াইজ সব থেকে ছোট বড় মহাদেশ কোনটি? পপুলেশন মানে একটা দেশে বা মহাদেশে কতগুলো জনসংখ্যা, মানে কত মানুষ বসবাস করে। সব থেকে বড় হচ্ছে এশিয়া, তার নিচে আফ্রিকা। আফ্রিকা মানে সাউথ আফ্রিকা নয়, আফ্রিকা মানে পুরো আফ্রিকা, যাতে কি আছে সাউথ আফ্রিকা আছে, অ্যালজেরিয়া আছে, ইথিওপিয়া আছে, সুদান আছে, নাইজার আছে, চাঁদ আছে, ইজিপ্ট আছে, লিবিয়া আছে, সেগুলোকে। মরিশিয়াস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, এসব দেশগুলো, কঙ্গো, এইগুলো সব দেশগুলো কিসে আছে, আফ্রিকাতে। আর 3 নম্বর আছে ইউরোপ। ইউরোপ মানে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, এগুলো সব ইউরোপে পড়ে। তারপর 4 নম্বরে আছে নর্থ আমেরিকা। নর্থ আমেরিকা তো বললাম এখনই। তার 5 নম্বরে সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা বললাম এখনই। 6 নম্বরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটা দেশ। আর দেশও একটা, মহাদেশও একটা, অস্ট্রেলিয়া। 7 নম্বর আছে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকার মানুষ থাকে, এগুলো সব সব দেশের সায়েন্টিস্ট থাকে। ডেভেলপড আর ডেভেলপিং কান্ট্রির সায়েন্টিস্ট থাকে। কোশ্চেনে আসতে পারে ইন্ডিয়ার ইন্ডিয়া রিসার্চ সেন্টারের নাম কি, যেটা অ্যান্টার্কটিকাতে আছে। অ্যান্টার্কটিকাতে কেন রিসার্চ করা হয়? অ্যান্টার্কটিকাতে রিসার্চ করা হয় কারণ এইখান থেকে বোঝা যায় আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে না কমছে, সি লেভেল বাড়ছে না কমছে। তার জন্য সবারই রিসার্চ সেন্টার থাকা হয় অ্যান্টার্কটিকাতে। কিন্তু সায়েন্টিস্ট বা ডিফেন্স মানুষগুলোই থাকে এখানে বেশিরভাগ অ্যান্টার্কটিকাতে। তারপর হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওটিপি?
এটা সবাই জানে, এক্সপ্লেন করা দরকার, অনলাইন ট্রানজ্যাকশনে হয় ওয়ান টাইম পাসওয়ার্ড, মানে একবারই আসে এটা। আর পাসপোর্ট মানে জানি, অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট লাগে। কোশ্চেন নাম্বার 3, শুভজিৎ ইজ ওল্ড, এটা হচ্ছে এই রিজনিং এর কোশ্চেন। শুভজিৎ ইজ ওল্ডার দেন তন্ময়। প্রথমটা পড়লাম, বেশি পড়া দরকার নেই। প্রথমে শুভজিৎ ইজ ওল্ডার দেন, ওল্ডার, ওল্ডার মানে হচ্ছে যে সব থেকে বয়সে বড়, তাকে ওল্ডার বলা হয়। দেখেন, শুভজিৎ সব থেকে কি বলা হয়েছে, শুভজিৎ ইজ ওল্ডার দেন তন্ময়, তা শুভজিতের একটা দাগ দিলাম, তন্ময় থেকে বড়, তা শুভজিতের দাগটা বেশি বড় করলাম এই উপর দিক থেকে, এটা শুভজিৎ হলো। এটা গেল একটা। তারপর কি বলেছে, স্যাম ইজ ওল্ডার দেন শুভজিৎ। স্যাম, এটা হচ্ছে স্যাম। স্যাম ইজ ওল্ডার দেন শুভজিৎ, তারপরে বলা হয়েছে স্যাম শুভজিৎ থেকেও বড়, তার জন্য একটা বড় দাগ দিলাম। এবার তারপর বলে তন্ময় ইজ ওল্ডার দেন স্যাম। তন্ময় ইজ ওল্ডার দেন স্যাম, এটা কি করে হয়, এটা তো ফলস, তন্ময় তো সব থেকে ছোট। এক নম্বরে কে, এক নম্বরে ই বড়, তারপর এক নম্বরে কে বড়, স্যাম বড়। 2 নম্বরে কে বড়, শুভজিৎ বড়, SUBHAJIT। 3 নম্বর কে বড়, এবার বলা আছে তন্ময় ইজ ওল্ডার দেন স্যাম। তন্ময় স্যামের থেকে কিভাবে হয়, এটা তো হবেই না, এটা তো সব থেকে ছোট হয়ে। তারপরে কোশ্চেনে বলা হয়েছে ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্ট আর ট্রু, যে প্রথম দুটো স্টেটমেন্ট যদি সঠিক হয়, ফার্স্ট স্টেটমেন্টটা ট্রু না ফলস সেটা জিজ্ঞেস করা হয়েছে। প্রথমটা ঠিক বলেছে, শুভজিৎ ইজ ওল্ডার দেন তন্ময়, এটা এটা ঠিক আছে প্রথম স্টেটমেন্ট। তারপর স্যাম ইজ ওল্ডার দেন শুভজিৎ, হ্যাঁ এটাও ঠিক আছে। 3 নম্বর স্টেটমেন্টটা ভুল, ফলস হবে। ট্রু তো হবে না, আনসার্টেন মানে বলতে পারা যাবে না, মানে প্রেডিক্ট করা যাবে না, কোশ্চেনটা ইনকমপ্লিট, কিন্তু কোশ্চেনটা ইনকমপ্লিট নয়, এটা এক্সপ্লেন করে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 4, এটা ইংলিশের কোয়েশ্চেন, ভোকাবুলারি পার্ট থেকে। প্রিটেল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে মানে হচ্ছে বিপরীত শব্দ, অপোজিট শব্দ, মানে উল্টো শব্দকে বলা হয় অ্যান্টোনিম। আর এই উল্টোকে বলা হয় সিনোনিম। সিনোনিম মানে সমার্থক শব্দ, মানে সিমিলার শব্দ বা সেম শব্দ, সেম ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড। এখানেও বিপরীত বলা হয়েছে। ব্রিটেল মানে হচ্ছে ইজিলি ব্রেকেবল, মানে যে সব জিনিস সহজে ভেঙে যায়, যেমন কি কাঁচ। তারপর কি হবে, কাঁচ হবে, তারপর মার্বেল হবে, প্লেট হবে, টাইলস হবে, তারপর মাটির হাঁড়ি যেগুলো সেগুলো হবে, ইট হবে, পাথর হবে। পাথর মানে যেসব পদার্থগুলো সহজে ভেঙে যায়, তাকে বলা হয় ব্রিটেল ইন নেচার। এটা কেমিস্ট্রিতে ভালো এক্সপ্লেন করা আছে। ইজিলি ব্রেকেবল মানে সহজে ভেঙে যায়। ফ্রেগাইল মাই ফ্রেগাইল মানে হচ্ছে ইজিলি ব্রেকেবল, এটা তো হবে না। ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম নাজুক জিনিস, তাহলে এটাও সেম সেম মনে হচ্ছে, তাহলে এটাও হবে না। অপশন নাম্বার ডি, ফ্রেল, ফ্রেল মানে হচ্ছে উইক, দুর্বল, তাহলে এটাও সেম সেম মনে হচ্ছে, এটা হবে না। তাহলে এন্ডিউরিং মানে হচ্ছে লং লাস্টিং, এমন একটা জিনিস চিরস্থায়ী বা অনেক দিন টিকে যায়, বা স্ট্রং জিনিস বা স্ট্রং জিনিসকে এন্ডিউরিং বলা হয়। এটা রিয়াল মিনিং হচ্ছে লং লাস্টিং, মানে অনেক দিন অনেক দিন যায়। এটাই হবে রাইট উত্তর, মানে উল্টো জিজ্ঞেস করা হয়েছে, বিপরীত শব্দ জিজ্ঞেস করা হয়েছে। অ্যান্টোনিম, সিনোনিম বললে পরে এগুলো হয়ে যেত, এই ফ্রেগাইল ডেলিকেট হয়ে যেত, দুটোর মধ্যে একটা হতো। তারপর কোশ্চেন নাম্বার 5, হি ইজ টার্নিং ইনটু এ ব্যাগ অফ বোনস, এটা আইডিয়াম অ্যান্ড ফ্রেজ, মানে প্রবাদ থেকে জিজ্ঞেস করা হয়েছে ইংলিশে। মানে এর এর রিয়াল মিনিংটা হবে না, যদি কেউ যদি রিয়াল মিনিংটা করে দেয় না, এ ব্যাগ, হি ইজ টার্নিং ইনটু ব্যাগ অফ বোন, মানে একজন ব্যক্তি, মানে একজন ব্যক্তি কি হচ্ছে, মানে বনে মানে হাড্ডিতে পরিণত হচ্ছে। এটা রিয়াল মিনিং হবে না। এ ব্যাগ ফুল অফ বোন, এটা রিয়াল মিনিং, এটা তো হবেই না সব থেকে। এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে, অপশন এ অর সি। এ ডেড পার্সন হবে না, কারণ পাতলা মানুষও জীবিত থাকে। অপশন সিটা হবে না, এই পার্সন অ্যাবাউট, এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। এইটার মিনিং জানতে হবে, ইমানসিটেড। ইমানসিটেড মানে হচ্ছে থিন, পাতলা, স্কিনি। স্কিনি মানে যার শরীরে শুধু হাড় দেখা যায়, মানে মাস নেই। আর স্কেলিটাল পার্সন, স্কেলেটাল পার্সন মানে থিন, মানে স্কেলেটাল পার্সন মানে শুধু হাড় দেখা যায় তার শরীরে, মানে আন্ডারওয়েট যারা আছে। এ পার্সন অ্যাবাউট টু ডাই, এটা হবে না, কারণ এখনো জীবিত আছে ও। ইমানসিটেড না, এটাই হবে তাহলে রাইট উত্তর, ইমানসিটেড পার্সন। রিয়াল মিনিং তো এটা হবেই না কোনোদিন।
মানে এটা হিডেন মিনিং বের করতে হবে, তাকে বলা হয় আইডিয়াম অ্যান্ড ফ্রেন্ডস। এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, তুমি প্রায় 100টা মুখস্থ করবে তবে একটা আসবে এক্সামে। কোয়েশ্চেন নাম্বার 6 বলা হয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক চুজ দ্য কারেক্ট স্পেলিং ইন দ্য গিভেন অপশন বিলো। এই চারটের মধ্যে তিনটে বানান ভুল আছে, একটা বানান সঠিক আছে, তো একটা বানানকে ট্রাই চুজ করতে বলছে কোন বানানটা সঠিক। অপশন এটা সঠিক বানান। হাইপোথেকেশন মানে হচ্ছে প্রসেস অফ ইউজিং অ্যান অ্যাসেট অ্যাজ এ কোল্যাটারাল ফর এ লোন। মানে আমরা যখন ব্যাংকের লোন নিতে যাই, ব্যাংকওয়ালা লোন সবাইকে দেয় না। কাকে লোন দেয়? যে টাকা পয়সা ভালো আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে, ইনকাম ভালো আছে, তাকেই লোন দেয়। তারপর কি হয়, ব্যাংক আমাদের গ্যারেন্টি নেয়, যদি তুমি লোন পেমেন্ট না করতে পারো তাহলে তোমার বাড়ি, প্রপার্টি, গাড়ি এসব আমরা নিয়ে নিতে পারি, তার জন্য কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হয়। তাই সেটাকে বলা হচ্ছে হাইপোথেকেশন। এক্সাম্পল, প্রসেস অফ ইউজিং অ্যান অ্যাসেট, অ্যাসেট মানে বাড়ি, ঘর বাড়ি, প্রপার্টি, তাকে বলা হয়েছে অ্যাজ কোলেটারাল। কোলেটারাল মানে গ্যারেন্টি, ধরে রাখো গ্যারেন্টি, বা ওই বাড়ি ঘর প্রপার্টিকে বলা হয়। ব্যাংক কি করে, এখানে বলছে ব্যাংক, ব্যাংকে গেলাম আমি, ব্যাংক আমাকে লোন দিয়ে দিল আরামসে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তারপর আমাকে তো 1-2 বছর পর লোনটা দিতে হবে ব্যাংকে। ধরো আমি 1-2 বছর পর আমি গরিব হয়ে গেলাম, আমি ব্যাংকে লোন দিতে পারছি না, তখন ব্যাংক কি করবে? কন্ট্রাক্ট এগ্রিমেন্টে কি লেখা ছিল? আমার বাড়ি, গাড়ি, প্রপার্টি ব্যাংকে দিতে হবে। যদি আমি ব্যাংকের লোন বা টাকাটা ইন্টারেস্টের সাথে না দিতে পারি, তাহলে ব্যাংকের অধিকার আছে আইনত আমার প্রপার্টিকে নিয়ে নেওয়া। তো সেটাকে বলা হয়েছে হাইপোথিকেশন। কিছু না বুঝতে পারো কমেন্টে জিজ্ঞেস করে নিয়ে, ইউটিউব কমেন্টে। এটা হচ্ছে লিগ্যাল অ্যাপটিটিউডের কোয়েশ্চেন। The essential ingredient of a crime are, এখন সিম্পলি জেনে রাখো ক্রাইম করার জন্য মেন্স রিয়া প্লাস অ্যাক্টাস রিয়া। রিয়াস অ্যাক্টাস রিয়াম বলা হয়। এই দুটো চাই তবে ক্রাইম হয়। মেন্স রিয়াস মানে হচ্ছে ফিজিক্যাল এলিমেন্ট, মানে যেটা মাথায় আমরা ভাবি সেটাকে বলা হয় মেন্স রিয়া। আমি চুরি করব কারো বাড়িতে, এটা ভাবছি, আমি প্ল্যান করছি, তাকে বলা হয় মেন্স রিয়া। আর অ্যাক্টাস রিয়াস মানে ফিজিক্যাল এলিমেন্ট, মানে ওর বাড়ি যেয়ে, ওর বাড়ি গিয়ে ওর বাড়ি তালা ভেঙে আমি চুরিটা করে নিলাম, সেটা হচ্ছে অ্যাক্টাস রিয়াস। আর মোটিভ ইন্টেনশন মানেও জানতে হবে, নলেজ মানে তো জানো জ্ঞান, আর অ্যাকশন মানে হচ্ছে কিছু করা। অপশন নাম্বার কোনটা ছিল এটা? হাত। ইন্টেনশন আর মোটিভ, এই দুটোর মানে হচ্ছে উদ্দেশ্য। এই দুটোর বাংলা মিনিং হচ্ছে উদ্দেশ্য। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি করবো? কিন্তু লতে এর দুটো ডিফারেন্স প্রচুর। মোটিভ, ব্যক্তির মোটিভ কি ছিল লতে দেখা হয় না, ইউজলেস, ল কিছু ওকে ধরে না মোটিভ কি ছিল একটা ব্যক্তি, কিন্তু ইন্টেনশন ইম্পর্টেন্ট। ওই ইন্টেনশনকে মেন্স রিয়া ধরতে পারো, ওকে ইন্টেনশনকে মেন্স রিয়া বলছে। ইন্টেনশন মানে হচ্ছে লতে, ইন্টেনশন দেখে একটা ক্রাইম বোঝা যায়। ইন্টেনশন মানে হচ্ছে উদ্দেশ্য, মোটিভ মানে উদ্দেশ্য। ইন্টেনশন মানে আমি ভাবছি, মানে আমি চুরি করবো, আমি কাউকে মার্ডার করবো, এটা তো ইন্টেনশন বলা হয়। মানে আমার পারপাস কি। আর মোটিভ মানে হচ্ছে কি বলে, এক্সটেরিয়ার বা এক্সটেরিয়ার পার্ট অফ দা বা আল্টেরিয়ার পার্ট অফ দা ইন্টেনশন। ধরো কারো প্রচুর খিদে পেয়েছে, একটা গরিব মানুষের, সেই দোকানে চলে গেল, একটা দোকানে চলে গেল, দোকানে কি করলো, একটা 10 টাকার বিস্কিট চুরি করলো। ইন্টেনশন কি ছিল? খাবার জন্য, খিদের জন্য ও বিস্কিটটা নিয়েছে, ওর কাছে পয়সা ছিল না।
এ ছিল ওর মোটিভ। আর কি ছিল মেন মোটিভ ছিল ওর খাবার জন্য, মানে খিদে পেয়েছে প্রচুর আর সহ্য করতে পারেনি, তার জন্য 10 টাকার বিস্কুট একটা চুরি করেছে। কিন্তু ওর ইন্টেনশন চুরি করা ছিল না, কিন্তু ল বলবে এর ইন্টেনশন ছিল চুরি করার। কারণ ওকে তো পয়সা দেয়নি দোকানদারকে, 10 টাকার বিস্কুটটা নিয়ে নিয়েছে। ল ওর মোটিভ দেখবে না, ইন্টেনশনটাই দেখবে। ইন্টেনশন ছিল চুরি করা। চুরি মানে ও ভালো ভালো কাজের জন্য চুরি করুক বা খারাপ কাজের জন্য চুরি করুক, চুরি মানে চুরি। ল সবসময় ইন্টেনশন দেখবে, মোটিভ দেখে না। মোটিভ মানে হচ্ছে প্রথমে কি ভেবেছিল, প্রথমে ভেবেছিল আমি খিদে পেয়েছি আমি বিস্কিটটা নেবো বাস। ও চুরি মুড়ি জানে না। আর ল দেখবে ইন্টেনশন, ইন্টেনশন হলো চুরি করার বাস। এটাও ডিফারেন্স। হ্যাঁ, মোটিভ সবসময় পজিটিভ বা নেগেটিভ হতে পারে। মোটিভ মোটিভ বেশিরভাগ পজিটিভই হয়, কিন্তু নেগেটিভও হতে পারে। পজিটিভ বা নেগেটিভই হতে পারে। পজিটিভ মানে ভালো কাজ, নেগেটিভ মানে খারাপ কাজ। আর এই ইন্টেনশন, ইন্টেনশন ল সবসময় কি করে, নেগেটিভই ধরে। এটা ডিফারেন্স দুটোর মধ্যে। এর পুরো ক্লাস ভালোভাবে বুঝতে গেলে এর পুরো ক্রাইমের ক্লাস করাতে হবে। সিম্পলি এত কঠিন দিবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি মেন্স এরিয়া আর একটা এরিয়া যেখানে থাকবে দুটো, সেখানে টিক মেরে আসবে তোমরা। আর যদি বললে ভার্চিউ, ওর অপশনে দেখা এই মেন্স এরিয়া প্লাস একটা এরিয়া মেক্স ক্রাইম ভার্চিউ, যদি ভার্চিউ থাকে ভার্চিউ করার দরকার নেই, একটাই অপশন হবে ক্রাইম বাস। হু ওয়াজ দ্য who was the first Chief Justice of India who became the President of India as well as the Vice President of India, thus the only। আমি পড়ছি না এটা। কোশ্চেনে বলা হয় যে কে এমন ব্যক্তি যে যিনি চিফ জাস্টিসও ছিলেন, সি জি আই প্লাস ভাইস প্রেসিডেন্টও ছিলেন প্লাস প্রেসিডেন্টও ছিলেন ইন্ডিয়ার, কে এমন ব্যক্তি? মানে তিনটে ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করেছে। তার নাম হচ্ছে জাস্টিস মোহাম্মদ হিদায়তুল্লাহ। যখন ভাইস প্রেসিডেন্টের পোস্ট খালি হয়ে যায় বা ভ্যাকান্ট হয়ে যায় তখন কে হোল্ড করে? ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট তো না থাকে কোনোকালীন, তার প্রেসিডেন্টের পোস্ট কে হোল্ড করবে? সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের হেড, মানে গোটা যতগুলো ইন্ডিয়ার কোর্ট আছে তার হেড সে, সবসময় হেড জাজ। প্রধান ভারতীয় ভারতীয় প্রধান বিচারপতি বলা হয়। আর হাইকোর্টের চিফ জাস্টিস বলা হয় বাংলাতে প্রধান বিচারপতি শুধু। ব্লক চেন কোয়েশ্চেন নাম্বার 9, এটা কম্পিউটারের কোয়েশ্চেন। ব্লকচেন কি? ব্লকচেন একটা কম্পিউটারের সফটওয়্যার। ভাইরাস তো হবে না, কোশ্চেনে আসতে পারে অনেকগুলো ভাইরাসের নাম দিয়ে দেবে, বলবে এটা কি ভাইরাস, ব্যাকটেরিয়া না কম্পিউটার ভাইরাস, এরকম কোশ্চেন আসতে পারে। ফাটাল ডিজিজ মানে হচ্ছে একটা বায়োলজিক্যাল টার্ম। ডেডলি ডিজিজ দ্যাট কজ ডেথ, এমন একটা রোগ তার রোগের কোনো চিকিৎসা নেই বা চিকিৎসা থাকলে অনেক কম, রেয়ার। এই রোগটা হয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত, যেমন কি ক্যান্সার, দুটো কিডনি ফেলিয়ার হয়ে গেলে, এগুলোকে বলা হয় ফ্যাটাল ডিজিজ। মানে ডেডলি ডিজিজকে বলা হয় মারাত্মক অসুখকে বলা হয় ফাটাল ডিজিজ। অপশন ডি, ইট ইস এ কংক্রিট ব্লক কানেক্টেড বাই এ চেন, এটা তো বলছে সিমেন্টের কোনো ব্লক দেয়াল তৈরি হয়েছে না, এটা তো হবে না। সফটওয়্যার, এই ব্লক চেন মানে হচ্ছে এমন একটা সফটওয়্যার। ব্লক চেন এমন একটা সফটওয়্যার কি হয় আমাদের ডাটা, ডাটা ইনফরমেশন। এমন একটা সফটওয়্যার বা এমন একটা টেকনোলজি এটা, বিটকয়েন ব্যাংক মেডিকেল পারপাসে ইউজ হয়। আমাদের ডাটা কালেক্ট করবে, ইনফরমেশন কালেক্ট করবে। তো কারো ক্ষমতা নাই ও ডাটাকে এডিটিং করবে, যেমন আছে তেমনই থেকে যাবে ওইটা। যেমন একটা একটা মানুষের মেডিকেল রিপোর্ট চলছে, এমনি যদি ওর মেডিকেল রিপোর্টটা উল্টো করে দেয়, এ পজিটিভকে বি পজিটিভ রক্ত করে দেয়, এখন তো উল্টো পাল্টা হয়ে যাবে সব। এ পজিটিভ রক্ত মানে এ পজিটিভ থাকবে, ওটা কেউ এডিট করতে পারবে না। ব্যাংকে হয়, বিটকয়েনে বেশিরভাগ ইউজ করা হয়। এটা প্রথমে কে জানে 2009-এ এটা চায়নাতে আবার ভালোভাবে পুরোনায় ডেভেলপ হয়েছিল। 1991-এ প্রথম ডেভেলপ হয়েছিল। তারপর 2009-এ চায়না এটা ভালোভাবে ডেভেলপ করেছিল এই ব্লক চেন। ব্লক মানে একটা আমার ডাটা কালেক্ট হলো, একটা ব্লক তৈরি হলো কম্পিউটারে, কোনো এডিটিং করা যাবে না। তারপর আবার আমার নতুন একটা ডাটা এলো, এর কম্পিউটারে এটা অ্যাড হয়ে গেল, এটা একটা ব্লক হলো, একটা একটা ব্লক হলো, এখানে কি হচ্ছে চেন তৈরি হচ্ছে, তাকে বলা হয় ব্লক চেন। কোয়েশ্চেন নাম্বার 10, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিফোর? ভারত স্বাধীন হবার আগে
কে আমাদের ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন? এর অ্যান্সার হবে স্যার মরিস গারওয়ে। ইংল্যান্ডে ছিল আমাদের কি ছিল, প্রথম আমাদের ক্যালকাটা সুপ্রিম কোর্ট কখন হয়েছিল? 1773 না 1774-এ হয়েছিল প্রায়। রেগুলেটিং অ্যাক্টে কোথায় হয়েছিল? ক্যালকাটাতে এসেছিল এটা, ক্যালকাটাতে ফোর্ট উইলিয়ামে। তার প্রথম কে চিফ জাস্টিস ছিলেন? স্যার ইলিজা ইম্পে। তারপর আমাদের সুপ্রিম কোর্ট তৈরি হয়, প্রথম সুপ্রিম কোর্ট ছিল ক্যালকাটাতে। দ্বিতীয় নম্বর সুপ্রিম কোর্ট হয় 1935, একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল। অ্যাক্ট আসার পর সঙ্গে সঙ্গে কিছু হয় না, তারপর 1937-এ ফেডারেল কোর্ট এস্টাবলিশড হয় কোথায়? দিল্লিতে। একেই একেই কি হতো, এটা সুপ্রিম কোর্ট ছিল আগেকার যুগে, ইংরেজের যুগে। তারপর কি হলো, 1950-তে ভারত আজাদ হয়ে গেল 1947-এ, তারপর 1950-তে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হলো দিল্লিতে। যদি জিজ্ঞেস করা হয় ভারত স্বাধীন হবার পরে আমাদের সুপ্রিম কোর্টের প্রথম জাজ বা চিফ জাস্টিস দুটোই কে ছিলেন? জাস্টিস হরিলাল জে কানিয়া 1950-তে হয়েছিলেন, আফটার ইন্ডিপেন্ডেন্স, এটা আসতে পারে। যদি বলি ভারতের স্বাধীন হবার আগে কবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল? 1937-এ ফেডারেল কোর্ট বা সুপ্রিম কোর্ট হয়েছিল দিল্লিতে। আর এই 1937 অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল আমাদের প্রথম চিফ জাস্টিস স্যার মরিস গাইয়ার। কোয়েশ্চেন নাম্বার 11, কারেন্ট অ্যাফেয়ার কোয়েশ্চেন। আমাদের ভারতে এখন প্রেজেন্টে কে চিফ জাস্টিস আছে, মানে কে সিজিআই? এটা সবাই জানি, জাস্টিস DY চন্দ্রচূড়। DY এর ফুল ফর্ম এটা, এটা দেখে নিও। আর একটা 50 নম্বর চিফ জাস্টিস, 1950 পর থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হতে হতে 50 নম্বর চিফ জাস্টিস। কোশ্চেনে আসতে পারে 49 নম্বর চিফ জাস্টিস কে, বা 51 নাম্বার, 51 ফিউচারে কে কি চিফ জাস্টিস হতে পারে? 49 নাম্বার, 49, 50 নাম্বার, 51, তিনটে দেখে নেবে। আর ওদিকে বলে রাখলাম 1, 2, 3, 4, 5টা, এই তিনটে হলো। আর 5টা মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স, আফটার ইন্ডিপেন্ডেন্স কে চিফ জাস্টিস ছিলেন। আর চিফ জাস্টিসের আগে সবসময় জাস্টিস লাগানো হয়, জাস্টিস মানে হচ্ছে ন্যায়। আর কোশ্চেন নাম্বার 12, কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন। হুইচ ইউনিয়ন মিনিস্টার লঞ্চ দ্য স্বচ্ছ पूर्वेक्षा 2023 मेरा शहर मेरी पहचान सर्वे? মিনিস্টার অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার। মিনিস্টার অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার এই স্কিমটা এনেছিলেন। এই স্কিমে কি হয় বলে দিচ্ছি আমি। এই স্কিমে বেসিক্যালি কি হয়েছিল, মানে প্রায় 4,500 সিটিকে স্টাডি করা হয়। স্টাডি করার পর কি হয়, এবার স্টাডি করার পর বলা হয় এইসব সিটিতে কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট, সায়েন্টিফিক ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিক, স্যানিটেশন প্রবলেম কিভাবে ইমপ্রুভ করা হয়। কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্যানিটেশন প্রবলেম মানে শৌচালয় প্রবলেম কিভাবে ট্রিট করা হয় সায়েন্টিফিক মেথডে, সেটা স্টাডি করা হয় এইসব সিটিগুলোতে। একে ইন্ট্রোডিউস করেছে মিনিস্টার অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার। ঠিক আছে, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার, এটা ইম্পর্টেন্ট। কে আমাদের বর্তমানে হোম অ্যাফেয়ার আছে? হোম মিনিস্টার, তারপর ডিফেন্স মিনিস্টার, তারপর ফাইন্যান্স মিনিস্টার, রেল মিনিস্টার, মিনিস্টার অফ উমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার, এইগুলো ইম্পর্টেন্ট বেশিরভাগ। মিনিস্টার অফ ফরেন মিনিস্টার, এগুলো বেশি ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট না, কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট পোস্ট এগুলো ইম্পর্টেন্ট।
মিনিস্টার অফ এমএসএমই। এমএস মানে হচ্ছে মিনিস্টারি, ও দিয়ে অফ, এস দিয়ে লিখে দিচ্ছে এটা। এমএসএমই ফুল ফর্ম হচ্ছে মিনিস্টার অফ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে ছোটখাটো বিজনেস কিভাবে চালু চালু করা হয়, তারই মিনিস্টার হচ্ছে, তারই মন্ত্রী। কোয়েশ্চেন নাম্বার 13, এটা লিগাল অ্যাপটিটিউডের কোয়েশ্চেন, টটের কোয়েশ্চেন। টটের ক্রাইম যা বলুন, বলা হয় টট কি, সিভিল ল না ক্রাইম ল, টট হচ্ছে সিভিল ল। কিন্তু কিছু কিছু এমন টট আছে যেটা কি ক্রিমিনালও পার হয়ে যায়, এক্সামে জিজ্ঞেস করা হবে টট কি, এটা হচ্ছে সিভিল রং। Question number 13. X parked his car by a roadside and left a dog inside a car. X নামক একটি ব্যক্তি তার নিজের গাড়ি রোডের সাইডে দাঁড় করিয়ে দেয়। কি করে দাঁড় করিয়ে দেয়? তার গাড়ির ভেতরে একটা কুকুর থাকে, তাকে মানে জানলা, গাড়ির জানলা, উইন্ডো আর দরজা লক করে বন্ধ করে দেওয়া হয় কুকুরটাকে গাড়ির ভেতরে। ঠিক আছে, তারপর কি করে? দ্য ডগ জাম্পড অ্যাবাউট অ্যান্ড স্ম্যাশড এ উইন্ডো প্যানেল। ডগ কি করে? জানলার কাঁচটা ভেঙে দেয় ভিতর থেকেই, এটা এত শক্তি বেড়ে গেছে কুকুরটার। স্প্লিন্টার ফ্রম দিস গ্লাস ইনজিওর্ড, মানে একটা কাঁচের টুকরো ওই জানলাটা যখন কুকুরটা ভাঙলো, সেই সময় এ নামক একটা ব্যক্তি গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কাঁচের টুকরোটা কি হয় ওর বডিতে লেগে যায়, এ নামক ব্যক্তি আর তাকে ইনজিওর করে দেয়। এবার বলা হয়েছে কে লাইবেল, কার দোষ এখানে? while he was walking past the car, state the liability of X. লাইবিলিটি মনে হচ্ছে কার দোষ এবার, এক্স লাইবিলিটি না এর করে লাইবিলিটি, না এর নামক ব্যক্তির লাইবিলিটি, কার দোষ? এখানে একটা আমি এক্সপ্লেন করে দিয়েছি এটা। স্প্লিন্টার মানে হচ্ছে ব্রোকেন পিস অফ গ্লাস আর উড। স্প্লিন্টার মনে হচ্ছে কাঁচের টুকরো বা কোনো কাঠের টুকরোকে বলা হয় স্প্লিন্টার। ঠিক গেল, এটা একটা গেল। নেগলিজেন্স, নেগলিজেন্স মানে হচ্ছে লয়ের হিসাবে বলা হয় অবহেলা, অযত্ন, ল্যাক অফ কেয়ার। এগুলো আমি লয়ের টার্ম না, এগুলো এগুলো নর্মাল ইংলিশের টার্ম গুলো বোঝাচ্ছে, এগুলো লয়ের টার্ম বোঝাতে গেলে ক্রাইমের ক্লাস করাতে এক সপ্তাহ লাগবে প্রায়। নেগলিজেন্স মানে হচ্ছে অবহেলা, অযত্ন, ল্যাক অফ কেয়ার, কেয়ারলেসলি, একে লতে বলা হয় ব্রিচ অফ ডিউটি বলা হয়। নেগলিজেন্স মানে কোনো একটা ডাক্তারকে ধরো অপারেশন করতে বলছে, অপারেশন করছে আর একদিন ফোন করছে ও ভালো আছে বাড়িতে, তো সেটা কি করছে? নেগলিজেন্স, মানে নিজের ডিউটি পূরণ করছে না সে, অবহেলা। তারপরে এক্সামে একটা এক্সাম হলে টিচার কি করছে, তো একজন চিটিং করছে আর পাশের একজন বলছে স্যার দেখুন চিটিং করছে, কিন্তু স্যার দেখছে না, তার নিজে চা খেয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় নেগলিজেন্স, মানে নিজের ডিউটি ভালোভাবে করছে না। আমরা কি নেগলিজেন্স করি? আমাদের স্টুডেন্ট হিসাবে আমাদের পড়া দরকার, তো পড়াটা আমরা ভালোভাবে করি না, কি করি সে টাইমে আমরা রিল দেখতে লাগি ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে। এরকম করলে হবে না। এই ক্যালকাটা ইউনিভার্সিটি 4টে কলেজ পেতে গেলে সোশ্যাল মিডিয়াকে তোমাকে ট্যাগ ট্যাগ দিতে হবে, তবেই তোমার এন্ট্রান্স ক্লিয়ার হবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে হোয়াটসঅ্যাপটা পড়ে, হোয়াটসঅ্যাপটা রেখে দিয়ে শুধু পড়ার জন্য, হোয়াটসঅ্যাপে কারো স্ট্যাটাস দেখার দরকার নেই, তোমার নিজের স্ট্যাটাস হবে তখন তোমার অটোমেটিক স্ট্যাটাস তোমারই দেখবে সবাই। নেগলিজেন্স মানে হচ্ছে অবহেলা, অযত্ন, ল্যাক অফ কেয়ার, কেয়ারলেসলি, এটা তো মানে সবাই জানে। ব্রিচ অফ ডিউটি মানে এখানে বলছে ও এক্স নামক ব্যক্তি যার গাড়ি ছিল সে নেগলিজেন্স করেছে না নুইসেন্স, নুইসেন্স মানে একটা নুইসেন্স একটা নুইসেন্স ক্রিমিনালও পার্ট হয়, সিভিলেরও পার্ট হয়। সিভিলের পার্টকে বলা হয় প্রাইভেট নুইসেন্স, ক্রিমিনালের নুইসেন্সকে বলা হয় পাবলিক নুইসেন্স। ডিস্টার্বিং এলিমেন্ট, নুইসেন্স মানে কোনো একটা জিনিস যদি আমাকে ডিস্টার্ব করে তাকে বলা হয় নুইসেন্স। যেমন পাশের বাড়িতে একটা ডিজে বাজছে, বক্স বাজছে, সেটা আমার নুইসেন্স হচ্ছে। তারপরে ট্রেন লাইনের পাশে আমার বাড়ি, একটা ভাইব্রেশন হচ্ছে, সেটা আমার এই নুইসেন্স। পাশে আমার কোনো একটা ফ্যাক্টরি আছে, তার ধুমোগুলো আমার বাড়ি জানলা দিকে আসছে, সেটা হচ্ছে নুইসেন্স। আশেপাশে নুইসেন্স মানে এখানে নুইসেন্স কোনো আশাই নেই, এখানে নেগলিজেন্স হতে পারে। ফরসি মানে হচ্ছে এটা, ফরসি মানে হচ্ছে প্রেডিক্ট, আন্দাজ করা, আমি আন্দাজ করছি কালকে বৃষ্টি হবে, একে বলা হয় প্রেডিক্ট। এই টার্মগুলো ছিল তার জন্য এখানে এক্সপ্লেন করলাম শর্টে।
কোশ্চেন নাম্বার 13 অপশন এ তে বলেছে এক্স উইল বি লাইবেল ফর নেগলিজেন্স। নেগলিজেন্স লাইবেল হবে না, কারণ কি ও গাড়ি পার্কিং এ লাগিয়ে দিয়েছে, তারপর গাড়ির জানলা বন্ধ সব করে দিয়েছে, মানে ওপেন ছিল না, তার ভিতরে কুকুরটা ছিল। এবার কেউ ভেবেছে একটা কুকুরে এত গাড়ির কাঁচ ভেঙে দেবে, গাড়ির কাঁচ তো অনেক শক্ত হয়, এটা তো হবে না। এক্স উইল বি লাইবেল ফর নুইসেন্স। নুইসেন্স মানে কি বলেছিলাম, কোনো একটা ভাইব্রেশন, স্মোক, ডিজে সাউন্ড, স্মেল, এইগুলো যখন আসে ডিস্টার্বিং এলিমেন্ট, তাকে বলা হয় নুইসেন্স। না, কুকুরটা তো ভৌ ভৌ করেনি যে নুইসেন্স হবে, এটা হয়নি। নুইসেন্স, নুইসেন্স কি হতে পারে বেসিক্যালি, সাউন্ড হতে পারে, স্মেল গন্ধ হতে পারে, দুর্গন্ধ যেটা বলে স্মেল, ভাইব্রেশন হতে পারে, স্মোক হতে পারে, এটসেট্রা, বহুত কিছু হতে পারে নুইসেন্সে। আর এক্স উইল বি লাইবেল ফর নেগলিজেন্স, এক্স উইল নট বি লাইবেল ফর নেগলিজেন্স। কেন লাইবেল হবে না, কারণ সে গাড়ির ভিতরে কুকুরটাকে লক করে বন্ধ করে গেছে, কিন্তু বলা নেই, কিন্তু আমাদের প্রেডিক্ট করতে হবে। আর জানলাগুলো লাগিয়ে দিয়েছে, কিভাবে ভাবলাম আমি জানলাটা লাগিয়ে দিয়েছে, কারণ কুকুরটা জানলাটা ভেঙে দিয়েছে, স্ম্যাশ যখন বলেছে, স্ম্যাশ মানে ভেঙে দেওয়া। যে জানলাটা খুলে রাখতো, তারপর কুকুরটা যদি কিছু করে দিত এই এ নামক ব্যক্তিকে, তাহলে অপশনটা কি হতো, এক্স উইল বি লাইবেল ফর নেগলিজেন্স। কেন তুমি জানলাটা লাগাওনি, তার জন্য নেগলিজেন্স মানে নিজের ডিউটি ভালোভাবে পূরণ করেননি, ল্যাক অফ কেয়ার ছিল। ল্যাক অফ কেয়ার ছিল না এখানে, তার কারণ এক্স নামক ব্যক্তি, যার গাড়ি, যার কুকুর, তার কিছু লাইবেল নেই লয়ের হিসাবে। এখানে অপশনে কেন করে এসেছে আমি জানি না, ল পড়তে গেলে ইমোশন নিয়ে খেলা হবে না, ল যেটা বলবে সেটা হতে হবে সেটা। এক্স উইল বি লাইবেল ফর ট্রেসপাস। ট্রেসপাস একটা কনসেপ্ট হতে পারে, ট্রেসপাস অনেক কিছু হতে পারে, কিন্তু ল এন্ট্রান্সে ট্রেসপাস টু ল্যান্ড বলে একটা কনসেপ্ট আছে। যে কোনো একটা ব্যক্তির ল্যান্ডে বা প্রপার্টি বা কোনো বাড়ির ভিতরে আমরা বিনা পারমিশনে যদি এন্ট্রি করে যাই, তাকে বলা হয় ট্রেসপাস। ট্রেসপাসও একটা ক্রাইম বা রং, যাই কিছু হোক। ট্রেসপাস ক্রাইম না, এটা সিভিল রং হতে পারে বেশিরভাগ। এগুলো কোন দেশে কোন লতে হবে সেটা ট্রেসপাস হতে পারে। ট্রেসপাস টু গুড হয়, ট্রেসপাস টু পার্সন হয়, ট্রেসপাস টু ল্যান্ড হয়, অনেক কিছু হয়, কিন্তু এক্সামে ল এন্ট্রান্সে কি আসে, ট্রেসপাস টু ল্যান্ডেই আসে, যাই এন্ট্রান্স হোক, ক্ল্যারিটি না পা কেন হোক। কোয়েশ্চেন নাম্বার 40, নেম দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার দ্য এয়ার প্রেশার এট এ পার্টিকুলার প্লেস। কোন এমন ইনস্ট্রুমেন্ট যে বায়ুর চাপ বা বায়ুর প্রেশারকে মাপে, এটা হচ্ছে ব্যারোমিটার। অ্যালটিমিটার কি করে, এটা মেজার করে অ্যালটিটিউড মানে হাইট, মেজার হাইট। মেজার হাইট বা অ্যালটিটিউড, হাইট কে কি বলা হয়, অ্যালটিটিউড। ALTITUDE, অ্যালটিটিউড স্পেলিংটা দেখুন, মেজার হাইট অ্যালটিটিউড ফ্রম সি লেভেল। সি লেভেল কাকে বলা হয়, এটা ল্যান্ড, এটা সি। সি লেভেল থেকে কোনো একটা জাহাজ চলছে, প্লেন চলছে এখানে, তার হাইটটাকে মেজার করা হয় এই অ্যালটিটিউড নামক এই ইনস্ট্রুমেন্ট দিয়ে, এই যন্ত্র দিয়ে হাইটকে মাপা হয় বা অ্যালটিটিউড মাপা হয়। কি থেকে, সি লেভেল থেকে। ল্যান্ড থেকে কেন মাপা হয় না, কারণ কোনো জায়গায় খাল আছে, কোনো জায়গায় মাউন্টেন আছে, কোনো জায়গায় প্লেন আছে, কোনো জায়গায় প্লেটু আছে, এটা ধরো মাউন্টেন, তাহলে এইখান থেকে যদি জাহাজের ডিস্টেন্স মাপা হয় তো কিছু তো আসবে না। তার জন্য সি লেভেল থেকে মাপা হয় কোনো পাহাড়ের হাইট বা যে কোনো হাইট, প্লেনের হাইট, বাস। তারপর আছে ব্যারোমিটার, তো বললাম এয়ার প্রেশার যেটা মাপা হয়। আর অ্যানিমোমিটার, এটা এটা পরে বলছি। তারপরে অপশন ডি তে হচ্ছে ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার কি করে, এটা মেজার পিউরিটি অ্যান্ড ডেন্সিটি অফ মিল্ক। দুধে কি করে, দুধওয়ালারা জল জল মিশিয়ে দেয়, তারপরে কি হয়, এর ডেন্সিটি কমে যায়। এর ডেন্সিটি মাপানো, ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, আর এ পিউরিটি কতটা শুদ্ধতা দুধের, তার জন্য কোন নামক ইনস্ট্রুমেন্টে মাপা হয়, ল্যাক্টোমিটার।
ঠিক আছে, এটা রাফ করছি, নোট করলে নোট করে নাও। অ্যানিমিটার কি করে? অ্যানিমিটারটা জেনে রাখতে হবে। মেজার উইন্ড স্পিড। উইন্ডের ডাইরেকশন বা স্পিড মাপাকে কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? অ্যানিমোমিটার। মানে বায়ুর কত স্পিড, মানে কত বেগে চলছে, আর ডাইরেকশন মানে কোন দিক, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, যেটা মাপা হয়। আর একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, কমেন্ট সেকশনে বলবে। কোনো ভেহিকেলে বা কোনো বাইকে বা কোনো ট্রাকে বা কোনো বাসে যে টায়ারে, যে একটা টায়ারের হাওয়া মাপার জন্য ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, তাকে কি বলা হয়? বাস। আর এই উইন্ডের ডাইরেকশন মাপার জন্য আর একটা ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, ওটাকেও একই জিনিস, ওটাকে বলা হয় উইন্ড ভ্যান। এক্সাক্ট মিনিং হচ্ছে উইন্ড ভ্যান। উইন্ড ভ্যানও ইউজ হয় বা অ্যানিমোমিটার ইউজ হয়। উইন্ড ভ্যান শুধু ডাইরেকশন মাপার জন্য উইন্ডের, আর অ্যানিমোমিটার কি করে? স্পিডও মাপে, ডাইরেকশনও মাপে। কনফিউশন হয়ে যাও না। এটাও লিগ্যাল অ্যাপ্টিটিউড কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15। এটা সহজ, কমন সেন্সের এটা। এরপর জার্নালিস্ট। জার্নালিস্ট মানে কে? যারা নিউজ পেপারে লেখালেখি করে বা কে করে, কোনো খবরের দাঁড়ি করে, যেটা খবর করে, যে অ্যাঙ্কার যারা হয়। এই পে জার্নালিস্ট পাবলিশ অ্যান আর্টিকেল, আনস্টেমেন্ট আর্টিকেল মানে কোনো লেখা, লেখালেখি, কোনো জিনিস লিখেছে, কোনো একটা কন্টেন্ট ইন এ লিডিং নিউজ পেপার। কোনো লিডিং মানে আছে ভালো, কোনো ভালো নিউজ পেপারে লিখেছে, কি বলেছে, মানে কোনো একটা জার্নালিস্ট একটা নিউজ পেপারে পাবলিশ করেছে, কোনো একটা আর্টিকেল লিখেছে যে সব উকিলরা চোর, স্টেটিং দ্যাট অল লয়ার্স ওয়ার থিভস। নো, অল লয়ার্স অফ, সব উকিলরা চোর। একটা ব্যক্তি, জেনে রাখো, একটা ব্যক্তি নিউজ পেপারে লিখে দিয়েছে সব লয়াররা চোর, মানে সব উকিলরা চোর। এবার সব লয়াররা রেগে গিয়েছে, একটা লয়ার প্রচুর রেগে গিয়েছে, তো কি করেছে? নো পার্টিকুলার লয়ার কুড বি সু। সু মানে মামলা করা, কারো নামে আমি ফাইল করব, মানে কারণ কাউকে আমি কেস দেবো, তারপর কোর্টে, তাকে বলা হয় সু করা। যেমন বলা, আই উইল সু ইউ ইন দা কোর্ট। যেমন কি ইলিগালি আমার আমার জমির উপর কেউ বাড়ি তৈরি করেছে, তার জন্য তো আমি ওকে ফাইল করব, কোর্টে যাব, তাকে ওর নামে আমি সু করব, তাকে সু বলা হয়। হিম, আনলেস দেয়ার ইজ সামথিং টু দ্য পয়েন্ট দ্য পার্টিকুলার ইন্ডিভিজুয়াল। এবারে একটা লয়ার প্রচুর রেগে গেছে, সে কি করেছে? তার নামে কেস ফাইল করে দিয়েছে এই জার্নালিস্টের। তো তার ফাইল করে কিছু হবে না, কারণ ওর নাম তো করেনি, বলেছে সব উকিলরা চোর। এবার কোন উকিল চোর তা তো বলেনি। এখানে একটা কি একটা কেস হতে পারে, মানে কোন একটা পাবলিক ফিগারকে অপমান করেছে, একটা ব্যক্তিকে বা একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালকে অপমান করেনি। No particular lawyer will be sue unless there is something to the point to the particular individual refers to। মানে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা লয়ার ফাইল করতে পারবে না, কারণ তার নাম করা হয়নি, তাকে তাকে ইন্ডিকেট করা হয়নি, মানে সব উকিলকে বলা হয়েছে। তাহলে কি করবে? যে গ্রুপ অফ লয়ার যদি কেস কেস ফাইল করতে চায় তাহলে হবে। ডিফেমেশন মানে হচ্ছে অপমান করা, মানহানি, অপমান, বলা হয় ডিফেমেশন। ডিফেমেশন অফ ক্লাস মানে হচ্ছে গ্রুপ। আমরা ক্লাসে পড়েছি 1 থেকে ক্লাস 12 অব্দি, তাকে সেই ক্লাস, ক্লাস মানে যখন অনেকগুলো ব্যক্তি একসাথে চলে আসে তাকে ক্লাস বলা হয়, গ্রুপ বলা হয়, কমিউনিটি বলা হয়, সোসাইটি বলা হয়। এর কনসেপ্ট সোশ্যোলজিতে ভালোভাবে এক্সপ্লেন করবে যারা বিএলএলবি পড়বে। বিএলএলবি তে সোশ্যোলজি পড়তেই হবে। তার তার মিনিং, তার ক্লাস কি, সোসাইটি কি, কমিউনিটি কি, এগুলো সব থাকবে। ডিফেমেশন অফ ক্লাস অফ লয়ার অনলি, এখানে বলা হয়েছে কাকে অপমান করা হয়েছে, কে ফাইল করতে পারবে তাও জিজ্ঞেস করা হয়নি, কোশ্চেন এত সহজ করে দেওয়া হয়েছে। ডিফেমেশন অফ এ ওয়ান লয়ার, এখানে একটা উকিলকে শুধু অপমান করা হয়েছে, তা তো লেখা নেই, এটা তো হবে না। ডিফেমেশন অফ এ কোম্পানি, কোনো একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানিকে অপমান করেছে, এখানে কোম্পানি তো কোনো কথাই নেই, কোম্পানি নেই, এটা তো হবেই না। ডিফেমেশন অফ পাবলিক ফিগার, এইটা হতে পারে, এই সি আর ডি এর মধ্যে হতে পারে। ধরুন অপশনটা, আর এখানে লেখা দিয়ে আছে ডিফেমেশন অফ ক্লাস অফ পার্সন অফ লয়ার, এখানে বলে দেওয়া হয়েছে লয়ার, এখানে উকিলের কথা হচ্ছে, তাহলে এটাই হবে, ব্র্যাকেটে বলে দিয়েছে এটাই হবে এক্স্যাক্টলি। আর যদি এই অপশনটা না থাকতো বা অন্য কিছু থাকতো ফালতু অপশন, তাহলে অপশনটা কি হয়ে যেত? ডিফেমেশন অফ পাবলিক ফিগার। এটা হবে না, কারণ পাবলিক ফিগার তো পাবলিক ফিগার যে কেউ হতে পারে, ডাক্তার হতে পারে, জাজ হতে পারে, কোনো পলিটিশিয়ান হতে পারে, বিজনেসম্যান হতে পারে, ডাক্তার হতে পারে, তারপর ইঞ্জিনিয়ার হতে পারে। এখানে তো লয়ারের কথা বলা হয়েছে, উকিলদের কথা বলছে, এখানে হবে উকিলদের। কোশ্চেন নাম্বার 15 গেল।
কোশ্চেন নাম্বার 16, এটা হচ্ছে ইংলিশের পার্ট, ওয়ার্ড অ্যানালগের কোশ্চেন, এটা রিজনিং এর কোশ্চেন না। একটু অ্যানালগি দু টাইপের হয়, হয় ওয়ার্ড, আর একটা হয় নাম্বার। নাম্বারটা চলে আসে রিজনিং এর পার্টে, ওয়ার্ডের অ্যানালগিটা চলে আসেন ওয়ার্ডের, আচ্ছা মানে ওয়ার্ড মানে শব্দ, ইংলিশের পার্টে। দুটোই সেম লাগভগ। বলা হয়েছে প্লেন্টিভ ডিপেন্ডেন্ট। প্লেন্টিভ মানে, মানে হচ্ছে, প্লেন্টিভ মানে হচ্ছে যার লিগ্যাল রাইট ভায়োলেশন হয়েছে। যার লিগ্যাল রাইট ভায়োলেশন হয়েছে। আর ডিফেন্ডেন্ট মানে কে হচ্ছে, মানে যে কেস ফাইল করে, বেশিরভাগ 99% কে কেস ফাইল করে, প্লেন্টিভ। যে কেস ফাইল করে সেই হয় প্লেন্টিভ। পরে প্রমাণ হবে কি হবে না, এর প্লেন্টিভের যদি ভুল প্রমাণ হয় তখন এই ডিফেন্ডেন্ট হয়ে যায় উল্টো ভাবে। প্লেন্টিভ মানে যে কেস ফাইল করে, যার লিগ্যাল রাইট ভায়োলেশন হয়েছে। এইরকম নর্মালি এক্সাম্পল দিয়ে বলছে, ধরো আমার বাড়িতে চুরি হয়েছে, তাহলে আমি প্লেন্টিভ। আমি যে চুরি করেছে তার নামে ফাইল করবো, আমি কোনো কিছু প্লেন্টিভ, আর যে চুরি করেছে চোরটা হচ্ছে ডিফেন্ডেন্ট। কেউ আমার ভাইকে মার্ডার করে দিয়েছে, হ্যাঁ, এবার ও তো মারা গেছে, ও তো কেস করতে পারবে না, ওর আত্মা তো এসে কেস করবে না। এবার আমি ওর ভাই হই, তো আমি তার নামে আমি কেস ফাইল করবো, যে মার্ডার করেছে। যে মার্ডার করেছে সে হবে ডিফেন্ডেন্ট, আর আমি কেস ফাইল করেছি, আমি হবো প্লেন্টিভ। ক্রিমিনাল লতে এরকম হয় না, ক্রিমিনাল লতে কি হয়, কোনো ক্রাইম, মার্ডার, রেপ হলে গভর্নমেন্ট প্লেন্টিভ হয়ে যায়। গভর্নমেন্ট কি হয়, প্লেন্টিভ হয়। ডিফেন্ডেন্ট কে হয়, ওই ক্রাইম ক্রিমিনালটা। ক্রিমিনাল লতে আর সিভিল লতে প্লেন্টিভ ডিফেন্ডেন্ট দুটো পার্টি থাকে। ডিফেন্ডেন্ট কে হয় ক্রিমিনাল। কারণ যখন ক্রাইম হয়, ক্রাইম একটা ব্যক্তির জন্য হয় না, সোসাইটিতে লয়ের হিসাবে। ক্রাইম যখন হয়, ল বলে গোটা সোসাইটির জন্য, মানে গোটা পাড়া বা গোটা এলাকার জন্য ওই ক্রাইমটা হয়েছে। ধরো একটা জায়গায় যদি রেপ বা ক্রাইম হয়, মার্ডার হয়, সবাই আতঙ্ক থেকে থাকে, সবাই ভয়ে ভয়ে থাকে। তার জন্য গভর্নমেন্ট ক্রিমিনাল কেস হ্যান্ডেল করে। তার জন্য পুলিশ বানানো হয়েছে, নাহলে পুলিশ কেন কেন এসছে। কোর্ট, জুরি, আমি কি বলেছিলাম, প্লেন্টি মানে এইটার সাথে এটা রিলেটেড, মানে এইটার সাথে কি রিলেটেড এখানে, আর ডিফেন্ডারের সাথে কি রিলেটেড এখানে, এইটাই এইভাবে ওয়ার্ড অ্যানালজি করতে হয়। সব থেকে রিলেটেড হচ্ছে এখানে ইনজিওর্ড, আমি বলেছিলাম যার লিগ্যাল রাইট ভায়োলেশন হয়। হুজ লিগ্যাল রাইট ইজ ইনজিওর্ড, ইনজিওর্ড মানে ক্ষতি। আর অ্যাকিউজড মানে কি, যখন একটা ব্যক্তি চুরি করেছে তখন কি হয়, ক্রাইম করেছে বা কোনো একটা ক্রাইম করেছে বা কোনো একটা খারাপ কাজ করেছে, প্রথমে অ্যাকিউজড হয়। অ্যাকিউজড মানে হচ্ছে কোনো প্রমাণ হয়নি সে চুরি করেছে কি করেনি, যখন সে প্রমাণ হয়ে যাবে তখন কি বলা হয়, কনভিক্ট। কনভিক্ট, কনভিক্ট যখন হয়ে যাবে তখন ওকে জেলে ভরে দেবে। অ্যাকিউজড ব্যক্তিকে কোনোদিনও জেলে ভরা হবে না। জেলে ভরলেও টেম্পোরারি, এক দুদিনের জন্য। ধরো কেউ চুরি করেছে আমার বাড়িতে, সে মাস্ক পরেছিল, কিন্তু আমার ডাউট আছে কে চুরি করেছে, আমি দুটো ব্যক্তিকে অ্যাকুজ করে দিলাম, মানে এ বা এ করেছে হয়তো, বা এ করেছে একটা, তো দুটোর মধ্যে একজন করেছে। এবার যে সত্যিকারের চুরি করেছে সে কনভিক্টেড পার্সন হয়ে যাবে, আর যে চুরি করেননি তার কিছুদিন অ্যাকিউজড পার্সন হবে, মানে দুদিন ওর মামলা চলবে, প্রমাণ হবে, তো ভুল প্রমাণ হবে চুরি করে, তাকে ছেড়ে দেওয়া হবে। সে দায়ী হবে না, আর যে দায়ী হবে সে কনভিক্ট হবে। বাস এটাই ওরা লাই উঠতে হবে। এক্সপ্লোশন ভলকানো একটা জিওগ্রাফি কনসেপ্ট চলে এলো কোথা থেকে, এটা তো কোনো রিলেটেডই না। কোর্ট মানে তো কোর্ট, জুডিশিয়ারি সিস্টেম, ল মানে তো আইন, এটাও এক্সাক্ট হচ্ছে না। জাজ মানে হচ্ছে জাজ। জুরি মানে হচ্ছে আগেকার যুগে কি হতো, ইংল্যান্ডে হতো স্পেশালি, যে জায়গায় ক্রাইম হয়েছে, যে জায়গায় খারাপ খারাপ কাজ হয়েছে, সেইখানে প্রায় 10 থেকে 14টা বা এরকম এরকম 10-এর আশেপাশে মানুষকে ডাকা হতো যেখানে ক্রাইম হয়েছে। আর জাজের সাথে বসানো হতো, এবার এবার জাজমেন্ট মানে রায় দেওয়া হতো, তাকে বলা হয় জুরি। জুরি মেম্বার, জুরি ট্রায়াল বলা হয়। এখন কমে গেছে এই সিস্টেম, এবার জাজরাই যা করে।
আহ, এটাও লিগাল অ্যাপ্টিটিউড কোশ্চেন, কমন সেন্সের কোশ্চেন। এটা একটু ক্রিমিনাল লয়ের। Question number 70. A threatened to B to sign and deliver a will, otherwise he will throw his son from the hill. B therefore signs and deliver the will of A. A will be guilty. এইসব কোশ্চেন করার জন্য কেটে কেটে করতে হবে। A threatened to B, থ্রেটেন মানে কি, ধুমকি দেওয়া, কাউকে আমি ধমকাচ্ছি। এ খারাপ মানুষ, এ বি কে ধমকি দিল, তো সাইন অ্যান্ড ডেলিভার এ উইল। উইল মানে কি হচ্ছে, বাসিয়াত নামা, যেটা মুঘল এম্পায়ারে যেটা বলা হতো, মানে মৃত্যুর আগে কোনো ব্যক্তি ট্রান্সফার করে দেয় প্রপার্টিকে, তাকে বলা হয় উইল ডিড ট্রান্সফার। যেমন আমার বাবা যখন মারা যাবে, আমার নামে উইল ডিড ট্রান্সফার করবে, মানে যা প্রপার্টি আছে আমার নামে করবে, তাকে বলা হয় উইল ট্রান্সফার। এ বি কে ধমকি দিল, যদি তোমার প্রপার্টি আমার নামে না করো, তাহলে তোমার সন আমার আন্ডারে আছে, পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেবো আমি। ভয়ে ময়ে কি করলো, বি সাইন করে দিল, মানে সিগনেচার করে দিল, অ্যান্ড ট্রান্সফার করে দিল, নিজের যা প্রপার্টি আছে সাইন করে দিল এ এর নামে। এ উইল বি গিলটি অফ, এবার এ এই খারাপ ব্যক্তিটা গিলটি, গিলটি মানে কিসে দায়ী হবে, কি কাজ করলো সে, মার্ডার তো করেনি, কাউকে তো মারেনি, কমন সেন্সের। হার্ট তো হবে না, ও মেন্টালি মেন্টালি ওকে প্রেশার দিয়েছে, এরকম কাউকে মারেনি, কাউকে কিছু করেনি। হার্ট মানে হচ্ছে ফিজিক্যাল পেন, ফিজিক্যাল পেন দিয়ে ওকে বলা হয় হার্ট, কাউকে মারেনি কিছু করেনি, তো এটা হবে না। ডিফেমেশন অপমান করে, এখন অপমান তো করেনি কাউকে। অপমান করার জন্য একটা ডিফেমেশন বলছে, কেউ আমাকে বলে দিল তুই চোর, একটা রুমের ভিতরে কেউ নেই আশেপাশে, কেউ জানা না, একটা ডিফেমেশন বলা না। যখন তৃতীয় নাম্বার ব্যক্তি আমাদের দরজার বাইরে বা ঘরে থেকে গেল, কেউ শুনে নিল আমি চোর, ওই ব্যক্তিটা গোটা গ্রামকে বলে দিল, তাকে বলা হয় ডিফেমেশন। ডিফেমেশন দুটো ব্যক্তির মধ্যে হয় না, কে একজন বলে দিল চোর প্রাইভেটলি, এটা 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 জিনিস না। যখন কি হবে, যখন থার্ড পার্সন যখন শুনে নেবে এই কথাটা, তখন আমার ডিফেমেশন হয়ে যায়। কোশ্চেন নাম্বার 70 এখানে আমি এক্সপ্লেন করা আছে ভালোভাবে। কোশ্চেন নাম্বার 70, অপশন বি, রবারি ডিফাইন করা আছে সেকশন 390 আইপিসি। আইপিসি সেকশন আসে না, তোমাদের টেনশন নেই, শুধু কনস্টিটিউশনের আর্টিকেল মনে রাখলেই হবে। আনলফুলি টেকিং প্রপার্টি অফ সামওয়ান, বেআইনি ভাবে কারো প্রপার্টিকে ছিনতাই করে নেওয়াকে কি বলা হয়, রবারি। সিম্পল টার্ম, আইপিসি তে আরো ভালোভাবে ডিফাইন আছে। আর্ট মানে কি হচ্ছে ফিজিক্যাল পেন, এরও সেকশন আছে 319 আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড, এখন চেঞ্জ হয়ে গিয়েছে ইন্ডিয়ান পিনাল কোড। অপশন সি তে আছে কোশ্চেন নাম্বার 17, অপশন সি। কোশ্চেন নাম্বার 17, অপশন ডি, ডিফেমেশন মানে তো বলেছে মানহানি, সেকশনের 499 আইপিসি। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 18, এটা গ্রামারের কোয়েশ্চেন, গ্রামারে একটু প্রবলেম আছে, তার জন্য আমি এক্সপ্লেন করতে পারবো না। সি অলওয়েজ ড্যাশ আর প্রিন্সিপাল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে বলেছে। প্রিপোজিশন কাকে বলা হয়, টু, ইন, অ্যাট, ফর, সিন্স, এগুলোকে সব প্রিপোজিশন বলা হয়, ছোট ছোট টার্ম গুলোকে। উইথ, বিলো, আন্ডার, এগুলোকে সব প্রিপোজিশন বলা হয়। প্রিপোজিশন সহজ টপিক। অ্যাডহের মানে হচ্ছে লেগে থাকা, অ্যাটাচ, কারো কারো পেছনে লেগে আছে, তাকে বলা হয় অ্যাডহের। রাইট অপশন হবে অ্যাডহের টু। রিজন আমি জানি না কেন হয়েছে, শিওর জানি না এর অ্যান্সার আমি। 18 এরটা। কোয়েশ্চেন নাম্বার 19, রিঅ্যারেঞ্জ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স, কমন সেন্স, এটা হবে অপশন সি। কিউ হবে প্রথমে, হোয়েদার উই আর অন রাইট পার্ট টু দ্য গোল, অপশন সি। এটা 1 নম্বর হবে, 2 নম্বর, 3 নম্বর। কোয়েশ্চেন নাম্বার 20, এটা গ্রামার কোয়েশ্চেন, লিভ ইউর ব্যাড হবে নিজের খারাপ অভ্যেস ছেড়ে দাও, এটাকে কি বলা হয়েছে, রিপ্লেস দ্য ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব, এই অর্থটা ফ্রেজাল ভার্বে কি হবে, ফ্রেজাল ভার্ব কি জিনিস এখানে লিখে দিয়েছি আমি। ভার্ব মানে তো জানি, যে কোনো কাজ করাকে, ক্রিয়াকে বলা হয় ভার্ব। কোশ্চেন নাম্বার 20, ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে এ ভার্ব কম্বাইন উইথ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি, যখন ওয়ার্ডের পেছনে এল ওয়াই লেগেছে তাকে অ্যাডভার্ব বলা হয়, আরো কিছু করার নেই। or a preposition, preposition মানে বললাম in, at, or below, under, since, or something both to give a new meaning। ফ্রেজাল ভার্ব হচ্ছে একটা ভার্বে যখন অ্যাডভার্ব লেগে যায় বা যখন প্রিপোজিশন লেগে যায়, তখন ফ্রেজাল ভার্ব হয়ে যায়।
ফ্রেজ মানে তো প্রবাদ বলেছিলাম, ওই ফ্রেজ অ্যান্ড আইডিয়ম ওই রকমই কিছু কনসেপ্ট, ইনডাইরেক্টলি কিছু মিনিং বলছে এখানে। লিভ ইউর ব্যাড হ্যাবিটস, এর এর মানে কি তাই বলছে ফ্রেজাল ভার্বের হিসাবে কি বলা হয় গ্রামারে? লিভ ইউর ব্যাড হ্যাবিট এ গ্রামারের ল্যাঙ্গুয়েজে কি বলা হয় সিম্পলি, ফ্রেজাল ভার্বের ল্যাঙ্গুয়েজে। গিভ ইন মানে হচ্ছে এগ্রি, কোনো জিনিস মানা, কোনো জিনিস মেনে নিলাম তাকে বলা হয় এগ্রি বা অ্যাডমিট। মানাকে বলা হয় গিভ ইন। গিভ অফ মানে টু প্রডিউস সামথিং, টু প্রডিউস সামথিং লাইক স্মেল, হিট, লাইট, এক্সেট্রা। কোনো জিনিস আমি একটা ইনভেন্ট করে দিলাম মানে স্মেল, চা বানালাম তার স্মেল হলো, হিটার চালিয়ে দিলাম তার হিট প্রডিউস করলাম, আমি টর্চ লাইট জ্বালিয়ে দিলাম লাইট প্রডিউস করলাম, গিভ অফ, গিভ অফ দ্য লাইট এরকম। তাকে বলা হয় গিভ অফ, কোনো জিনিস প্রডিউস করাকে কি প্রডিউস করা, স্মেল, হিট, লাইট, এক্সেট্রা। গিভ আপ মানে হচ্ছে স্টপ, ছেড়ে দেওয়া। এইটা, এটাও রাইট উত্তর হবে, স্টপ যখন বলেছে ছেড়ে দেওয়া। অপশন সি, গিভ আপ মানে হচ্ছে স্টপ, ছেড়ে দেওয়াকে বলা হয় গিভ আপ। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে গিভ সামথিং ফর ফ্রি, কোনো জিনিস ফ্রি কে দেওয়াকে বলা হয় গিভ অ্যাওয়ে, একটা মিনিং হলো। ডোনেশন করাকে গিভ অ্যাওয়ে বলা হয়। আর একটা মিনিং হচ্ছে রিলিভ দ্য ট্রু আইডেন্টিটি অফ সামওয়ান, কোনো একটা ব্যক্তির তার ব্যাপারে আমি তার আমি সত্যতা বলে, কোনো একটা ব্যক্তির আমি গোপন জিনিস বলে দিলাম তাকে বলা হয় গিভ অ্যাওয়ে। কোনো জিনিস সত্য কথা বলাকে বলে গিভ অ্যাওয়ে বলা হয়। কোনো ব্যক্তির ব্যাপারে সত্য কথা বললাম গিভ অ্যাওয়ে বলা হয়। কারোর আইডেন্টিটি আমি ওপেন করে দিলাম তাকে গিভ অ্যাওয়ে বলা হয়। আর কাউকে কোনো জিনিস ফ্রিতে দিচ্ছি, ডোনেশন দিচ্ছি, তাকে বলা হয় গিভ অ্যাওয়ে, যেটা আমি করছি গিভ অ্যাওয়ে করছি, মানে ফ্রিতে করছি, আমার কোনো ফায়দা নাই এতে। কোয়েশ্চেন নাম্বার 21, এটা রিজনিং এর কোয়েশ্চেন। রিতা ইজ স্ট্যান্ডিং ফেসিং, প্রথমে রিজন এই ডাইরেকশনের কোয়েশ্চেন, প্রথমে আবার কি করতে হবে, নর্থ, সাউথ এর দিকে, ওয়েস্ট, ইস্ট লাগাতে হবে, এটা পয়েন্ট। কি বলা হয়েছে কোয়েশ্চেনে? রিতা ইজ স্ট্যান্ডিং ফেসিং নর্থ ইস্ট ফার্স্ট, নর্থ ইস্ট, নর্থ ইস্ট, নর্থ, সাউথ ইস্ট, নিতা ইজ ফেসিং সাউথ ইস্ট। সাউথ ইস্ট ডাইরেকশন কোনটা, এটা সাউথ ইস্ট। এটা ডাইরেকশন কি, নর্থ ইস্ট। ডাইরেকশন কি, নর্থ ওয়েস্ট। এটা ডাইরেকশন কি, সাউথ ওয়েস্ট। কি বলেছে, নিতা ইজ ফেসিং সাউথ ইস্ট ফার্স্ট। নিতা, রিতা এই ডাইরেকশনে আছে, এ রিতা, কালার চেঞ্জ করে দিচ্ছি। রিতা এই ডাইরেকশনে আছে। তারপর কি করলো সে, সি, সি টার্ন 135 ডিগ্রি ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ মানে বুঝো ঘড়ির কাঁটা কি হয়, একটা ঘড়ি, ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা এইদিকে চলে সবার সময়, দেখে বলা হয় ক্লক, ক্লক ওয়াইজ। এটা ঘড়ি, ঘড়ির কাঁটা যখন উল্টো দিকে চলে, এই ঘড়ির কাঁটা উল্টো যদি উল্টো দিক থেকে চলে কিন্তু চলে না, ওকে বলা হয় অ্যান্টি, অ্যান্টি ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ বলেছে মানে এইদিকে। সি টার্ন 135 ক্লক ওয়াইজ, এইটা দেখো এটা 45 ডিগ্রি, এটা একটা রাইট অ্যাঙ্গেল, এটা এটা 45 ডিগ্রি হলো এটা। এইটা হলো 90 ডিগ্রি। 35 নম্বর কত হয়, 135। হ্যাঁ, ঠিক আছে। তারপর কি করলো, এইখানে চলে এলো রিতা, ঠিক আছে। 135 ডিগ্রি এলো, এলে পরে এইখানে হবে 90 + 35, 135। সেটা 135 ডিগ্রি ওয়াইজ দ্যাট টার্ন, সি টার্ন 135 ডিগ্রি ক্লক ওয়াইজ আফটার সি টার্ন 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ চলে এলো, এবার বলছে অ্যান্টি ক্লক ওয়াইজ। অ্যান্টি ক্লক মানে হচ্ছে কি, এই দিকে অ্যান্টি ক্লক দিয়ে 90 ডিগ্রি, আবার সে অ্যান্টি ক্লক এলো, এইখানে এলো সে আবার। অ্যান্টি ক্লক, ক্লক ওয়াইজ বলেছে যে কারণ, এই পজিশনে এলো এবার। দেন সি টার্ন 45 ডিগ্রি ক্লক ওয়াইজ, আবার সে কি করলো 45 ডিগ্রি ক্লক ওয়াইজ এলো, মানে এইখানে এলো আবার 45 ডিগ্রি ক্লক ওয়াইজ, মানে এই দিকে আবার চললো, ঠিক আছে। ফলোড বাই 135 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ, আবার সে অ্যান্টি ক্লক ওয়াইজ
135 ডিগ্রি, তাহলে এইখানে 45 হলো, এটা যোগ করে 90 ডিগ্রি, এইদিকে 90 হলে এইদিকে 90 হবে, একই জিনিস একই ছবি। এ চলে এলো এইখানে, এইখানে 45 প্লাস 90 135, ফাইনাল পজিশন এটা ওর। এবার বলেছে সে কোন ডাইরেকশনে মুখ করে আছে, মুখ নিজের সুন্দর চেহারাকে এই দিকে করে আছে, ইস্টের দিকে, রাইট ধরবে ইস্ট, কারোর জন্য অপেক্ষা করছিল ইস্টে। কোশ্চেন নাম্বার 22, ইনভেস্টিগেশন অফ অ্যান অফিস ইজ কন্ডাক্টেড বাই। ইনভেস্টিগেশন মানে তদন্ত করা, কোনো জায়গায় ক্রাইম হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর চারিপাশে লাল ফিতে দিয়ে ঘিরে দিয়ে হয়, সেটাকে বলা হয় ইনভেস্টিগেশন অফ অ্যান অফেন্স। সেই জিনিসটা কে করে? প্রথমে প্রথমে তো পুলিশ করে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে আইএএস কে বলা হয় ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকে বলা হয়? ক্রিমিনাল কোর্টের জাজকে বলা হয় ম্যাজিস্ট্রেট। আর এই ম্যাজিস্ট্রেট আইএএস এর জাজ, ডিএম, এই ম্যাজিস্ট্রেট আলাদা, এই ম্যাজিস্ট্রেট আলাদা, ক্রিমিনাল জাজের। পুলিশ অফিসার করে প্রথমে, তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়। তারপর বলা হচ্ছে বাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বলছে আইএএসও করে পুলিশও করে, এটা তো হবেই না, শুধু পুলিশরাই করে। কোয়েশ্চেন নাম্বার 23, হু ওয়াজ হু ওয়াজ দ্য লংগেস্ট সার্ভিং ফিমেল জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। মানে সুপ্রিম কোর্টে কোন মহিলা জাজ সব থেকে বেশি দিন ছিলেন, মানে পোস্ট হোল্ড করেছেন, বেশি দিন চাকরি করেছেন সুপ্রিম কোর্টে জাজে? জাস্টিস ফাতেমা বিবি। আর ইও প্রথম সুপ্রিম কোর্টের মহিলা জাজ ছিলেন। কোশ্চেন আসবে হু ইজ দ্য ফিমেল জাজ অফ সুপ্রিম কোর্ট, এটাও অ্যান্সার হবে জাস্টিস ফাতেমা বিবি। এই সাউথের দিকে কোথাও বাড়ি জানি না, এই মারা গেছেন 23 নভেম্বর 2023 রিসেন্টলি, তার জন্য এই এক্সাম, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে কোনো এক্সামে। হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান মেল আর্চার টু ক্লিঞ্চ, ক্লিঞ্চ মানে পাওয়া, টু এ গোল্ড মেডেল ইন এ রিকাভেন ক্যাটাগরি আর দ্য ইউথ ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বলে কোনো একটা খেলা হয়, এটা তীর ধনুকের খেলা। তাহলে সেই খেলাতে কে গোল্ড মেডেল পেয়েছেন, মানে ভারত, কে গোল্ড মেডেল পেয়েছেন ভারতীয় ছেলের দিক থেকে প্রথমবার? এটা পার্থ সোলঙ্কি, এটা আসবে না, এটা একটু পুরনো হয়ে গেছে, 2024-এ আসবে। ইন্ডিয়ান রেলওয়ে, এটা কারেন্ট অ্যাফেয়ার কোয়েশ্চেন, ইন্ডিয়ান রেলওয়ে লঞ্চ ফুড ফ্যাসিলিটি ডেলিভারি, হোয়াট ইজ দ্য নেম অফ ফ্যাসিলিটি? আমরা জানি আইআরসিটিতে অনলাইন অনলাইন বুকিং করা হয়, এবার কি ফ্যাসিলিটি এনেছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে বা আইআরসিটিসি? হোয়াটসঅ্যাপ নাম্বার বানিয়েছে একটা, 8750001323, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা যদি মেসেজ করি জুপ, তাহলে এরা কিভাবে আমার যদি টিকিট করা থাকে ট্রেনে যাতায়াত করি, তাহলে আমার সিট নাম্বারে খাবার পৌঁছে দেবে। এই ফেসিলিটিটার নাম কি? ফেসিলিটির নাম হচ্ছে জুপ। জোম্যাটো একটা নাম কোম্পানি, তারপর সুইগি নাম একটা খাবার দিয়ে যায়, সেরকম নাম দিয়ে দিচ্ছে জুপ। কোয়েশ্চেন নাম্বার 25 করাতে 1 ঘন্টা লেগে গেল। কোয়েশ্চেন নাম্বার 26, সীমা Sima been on time, she dash miss the flight. রাইট উত্তর উড নট হ্যাভ, এটা মনে হচ্ছে আমার। গ্রামার কোশ্চেন মেনশন করতে পারবো না। কোয়েশ্চেন নাম্বার 27, ইন ইন্ডিয়া রাইট টু প্রপার্টি ইজ এ। একটা ব্যক্তির, যে কোনো ব্যক্তির রাইট টু প্রপার্টি মানে সে নিচে বাড়ি ঘর জমি গাড়ি ফ্ল্যাট রাখতে পারে, একে বলা হয় প্রপার্টি। তার অধিকার আছে প্রপার্টি রাখার, সেটার কি রাইট? এটা ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট কি? মৌলিক অধিকার। লিগাল রাইট কি? আইনত অধিকার। মোরাল রাইট কি? মোরাল রাইট বলে কিছু হয়ই না আসলে, কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। মোরাল রাইট মানে একটা ব্যক্তি, একটা একটা ব্যক্তি নিজের মোরাল ডিউটি মানে হচ্ছে ভালো কাজ করতে হয়, মানে কেউ একটা, কোনো একটা ব্যক্তি মরতে যাচ্ছে, তাকে আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো তার, তাকে আমি হেল্প করছি বা হসপিটাল নিয়ে যাচ্ছি, একে বলা হয় মোরাল রাইট। ভালো কাজ করাতে বলা হয় মোরাল রাইট। মানে একটা ব্যক্তির সে দায়িত্ব, কোনো ব্যক্তি যদি ফেঁসে যায় তাকে হেল্প করা, তাকে বলে মোরাল রাইট। ন্যাচারাল রাইট মানে হচ্ছে আমরা যখন যেদিন থেকে জন্মেছি সেদিন থেকে আমাদের কিছু বেসিক রাইট আছে, তাকে বলে ন্যাচারাল রাইট। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাচারাল রাইট, তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, তারপর হচ্ছে লিগাল রাইট বা কনস্টিটিউশনাল রাইট, তার নিচে আসছে মোরাল রাইট।
এই মোরাল রাইট লতে কোনো ভ্যালুই নেই। এই ফান্ডামেন্টাল রাইট কোথায় আছে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে? আর্টিকেল 12 থেকে 35 অব্দি আছে। পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে একটা না মিনিমাম আসবেই এইবার এক্সামে, আর্টিকেল। লিগাল রাইট কাকে বলা হয়? যে সব আমাদের অধিকার আইনের বুকে মানে লোয়াতে লেখা আছে, তাকে প্রোটেক্টেড বাই ল, তাকে বলা হয় লিগাল রাইট। আর এই রাইট টু প্রপার্টি কনস্টিটিউশনাল রাইটও বলা হয়। কেন? কনস্টিটিউশনে লেখা আছে, আর্টিকেল 300 এতে আছে। এই রাইট টু প্রপার্টি আগে আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল, তারপর একটা চেঞ্জ করা হয়, তো এক্সপ্লেন করছি এখন। কোশ্চেন নাম্বার 27, অপশন বি। অপশন বি, এই 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 ইন্দিরা গান্ধী করেছিল মনে হয়, এটা রিমুভ রাইট টু প্রপার্টি ফ্রম ফান্ডামেন্টাল রাইট। এই 1978 সালে 44 অ্যামেন্ডমেন্ট হচ্ছে সংশোধন, চেঞ্জ। চেঞ্জ আনাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট। কনস্টিটিউশনে চেঞ্জ আনা হয় এই 1978-এ। রাইট টু প্রপার্টি ফ্রম ফান্ডামেন্টাল রাইট থেকে হাটিয়ে দেওয়া হয়, বা লিগাল রাইট বা কনস্টিটিউশনাল রাইট বানানো হয়, মানে গভর্নমেন্টের এবার কিছু কিছু অধিকার আছে আমাদের প্রপার্টিকে নিয়ে নেওয়ার। আর ফান্ডামেন্টাল রাইট মানে গভর্নমেন্টের অধিকারই নেই এই রাইটটা আমাকে নিয়ে নেবে, যেমন ভাবে হোক, দেশে মরেই যাক না কেন, দেশ শেষই বা কেন হয়ে যাক, কিন্তু লিগাল রাইট আমাদের নিয়ে নিতে পারে গভর্নমেন্ট কিছু কিছু কারণে, গ্রাউন্ডে। আর এইটার ফেমাস কেস ছিল কৃষ্ণাবন্তী ভার্সেস স্টেট অফ তামিলনাড়ু বা কেরালা বা স্টেট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া। সিম্পলি কেশবন্তী ভারতী কেস, KESAVANTA, কেশবন্ত নন্দিনী ভারতী কেস, এরকম কিছু একটা কেস আছে। সেই কেসটা হয়, তারপরে এই অ্যামেন্ডমেন্টটা আনা হয়। আর কেশবন্তী ভারতী কেস একে বলা হয় বেসিক ডক্টর লাইন অফ দ্য কেস বলে কিছু বলে, এটা ইম্পর্টেন্ট কেস এটা। তারপর মোরাল রাইট মানে হচ্ছে, কোশ্চেন নাম্বার 27 অপশন সিতে আছে মোরাল রাইট কি জিনিস। মোরাল রাইট হচ্ছে রাইট অফ অ্যান অথর অর অ্যান আর্টিস্টিক। মোরাল রাইটিং মোরাল রাইটের মিনিং দু রকম হয়। প্রথম মিনিং হচ্ছে গুড কন্ডাক্ট ওয়ার্ক অফ এ পিপুল, কোনো ব্যক্তি ভালো কাজ করছে, ভালো কাজ করাকে মোরাল রাইট বলা হয়। মানে একটা ব্যক্তি তার ইচ্ছা হলে ভালো কাজ করতে পারে, নাও করতে পারে। ধরো কোনো পাশে একটা নদীতে কোনো একটা মানুষ ডুবছে, কিন্তু আমার এটা লিগাল রাইটে না, বা আমার লতে লেখা নেই মানুষটাকে বাঁচাতে হবে, ঠিক আছে, যদি আমি ভালো মানুষ হই ওকে আমি বাঁচানো দরকার আমাকে, সেটাই বলছি মোরাল রাইট। আমার মোরাল রাইট ছিল ওই মানুষটাকে বাঁচানোর, ডুবে যাচ্ছে, যদি আমি সাঁতার জানি তাহলে ওকে বাঁচানো দরকার, যদি আমি সাঁতার না জানি কোনো আশেপাশে মানুষকে ডাকা দরকার, বাস। এটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হতে পারে, কোনো এক ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আশেপাশে কেউ নেই, আমার ওটা দায়িত্ব ওকে হসপিটাল নিয়ে যাওয়ার। যদি আমি হসপিটাল নিয়ে গেলাম না, আমি বাইক নিয়ে চলে গেলাম, সেটা আমাকে লতে কিছু আমাকে বলবে না যে কেন ওকে বাঁচালাম না। আর যদি ধরো ট্রাফিক পুলিশ আছে, ওর ডিউটি আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে ওকে হসপিটাল নিয়ে যেতে হবে, তখন যদি ট্রাফিক পুলিশটা না নিয়ে যায়, তখন ও ফেঁসে যাবে, কারণ ওটা মোরাল রাইট না ওর, ওটা তখন কনস্টিটিউশনাল, তখন ওটা লিগাল রাইট ওইটা ওর বাঁচানোর ওকে। নর্মাল মানুষ ছিলাম, আমার বাঁচানোর কোনো অধিকার নেই। আর রাইট অফ অ্যান অথার অর অ্যান আর্টিস্টিক, কোনো এক যারা বই লেখে, কোনো একটা ফিল্ম তৈরি করে, যারা কোনো কবিতা লেখে, তাদের অধিকার, কোনো একটা মানুষ কিছু একটা ইনভেন্ট করেছে, আবিষ্কার করেছে, তার একটা অধিকার, সেটা তুমি প্যাটেন্ট করে নাও, মানে রেজিস্টার করে নাও এটা। মানে কারো অধিকার নেই যে ডুপ্লিকেট, আমি একটা বই লিখলাম, কারো অধিকার নেই যে বইটা ডুপ্লিকেট করবে বা প্লেগারিজম করবে, মানে কপি করবে। মোরাল রাইট দু রকম হয়। ন্যাচারাল রাইট বললাম, বেসিক হিউম্যান রাইট লাইক লিবার্টি, আমি যখন থেকে আমি বর্ন করেছি, আমার অধিকার আমি খুশিভাবে জীবন কাটাবো, এটা কারো অধিকার নাই যে আমার খুশিকে কেড়ে নেবে। ইউজ অফ রিসোর্স অফ দ্য আর্থ, পৃথিবীতে যত রিসোর্স আছে আমি ইউজ করতে পারি, যেমন হাওয়া, পানি, নদীর পানি আমি ইউজ করতে পারি, যে আমি কেউ আমার অধিকার নেই যে কেন, কেউ মানা করতে পারবে না নদীর পানি কেন নিচ্ছ তুমি। তারপর কোয়েশ্চেন নাম্বার 27 গেল। কোয়েশ্চেন নাম্বার 28, হু রোড দ্য ফেমাস নোবেল টু কিল এ মকিং বার্ড। মকিং বার্ড একটা নোবেল মানে হচ্ছে উপন্যাস, বই, পাবলিশ হয়েছিল 1960-তে। কোথায় পাবলিশ হয়েছিল? ইউএসএ, আমেরিকাতে। অথার, এই বইটা কি হয়েছিল, 14 ইংলিশে লেখা হয়েছিল মনে হয়, 40টা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়েছে, এখন হচ্ছে এর নামে ওয়েব সিরিজ ফিল্ম তৈরি হয়েছে, এটা ফেমাস একটা নোবেল ছিল এটা। আর একটু কিল এ মকিং বার্ড এই বইটা কেন দিয়েছে এক্সামে, কেন, এটা কারণ আছে। এই প্রোটাগনিস্ট মানে কি? প্রোটাগনিস্ট নেক্সট কোশ্চেনে আসবে, আমি বলবো প্রোটাগনিস্ট মানে লিডিং ক্যারেক্টার, যে কোনো একটা
ফিল্মে, মুভিতে, ওয়েব সিরিজে বা কোনো কোনো বুকে, কোনো পোয়েমে, কোনো ড্রামা, প্লে, অ্যাক্টে মেন যে ক্যারেক্টার, লিডিং ক্যারেক্টার তাকে বলা হয় প্রোটাগনিস্ট। কোনো একটা ফিল্ম চলছে, মেন ক্যারেক্টার কে থাকবে? শাহরুখ খান বা আমির খান বা অক্ষয় কুমার বা দেব, এরা কি হচ্ছে প্রোটাগনিস্ট, মানে মেন যে হিরো বা হিরোইন তাকে বলা হয় অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, বলা হয় প্রোটাগনিস্ট। এর প্রোটাগনিস্ট কে ছিলেন স্কাউট ফিঞ্চ, একজন মেয়ে ছিল। আর এই মেয়েটার বাবা কে ছিল অ্যাক্টিকাস ফিঞ্চ। এর অ্যাক্টিকাস ফিঞ্চ কে ছিল লয়ার ছিলেন একজন, তার জন্য এই বইটা দেওয়া হয়েছে। আর এই বইটা কিসের ব্যাপারে? এই নোবেলটা মানে অ্যালবামা বলে একটা জায়গা আছে আমেরিকাতে, এখানে কি হচ্ছে কালো মানুষ বাস করতো। এখানে কালো মানুষ আর সাদা মানুষের ভেদাভেদ হতো, মানে রেসিজম, যেটা সাউথ আফ্রিকাতে হয়েছিল। এটা নেলসন ম্যান্ডেলা শেষ করেছিল আর গান্ধীজি শেষ করেছিল। মানে রেসিজমের জন্য ব্যাপারে লেখা হয়েছে, কালো মানুষ কিভাবে ডিসক্রিমিনেশন ফেস করতো সাদা মানুষের হিসাবে তুলনায়। একটা থিম ছিল এটা এর। ইরফান আছে মেন প্লট কি, ওই মানে মেন সামারি কি ওই গল্পটা, স্টোরি অ্যাবাউট রেসিজম। রেসিজম মানে কালো মানুষকে বলা হয়। ঠিক আছে। মকিং বার্ড মানে হচ্ছে, মকিং বার্ড হচ্ছে একটা পাখি, ইনোসেন্ট পাখি, যে কি করে অন্য সব পাখি বা অন্য কোনো স্পিসিস বা অন্য এনিম্যালদের সাউন্ডকে কপি করে। ইনোসেন্ট পাখি হয় এটা। আর এই মকিং বার্ডকে মেটাফরিক্যালি মানে তুলনা করা হয়েছে কার সাথে? ব্ল্যাক পিপুল দিকে। মকিং বার্ড কম্পেয়ার টু দি ব্ল্যাক কমিউনিটি পিপুল ফর দের ইনোসেন্স। এই কালো মানুষরা কিছু করতো না, ভাষ শান্তভাবে থাকে, তাও সাদা মানুষরা অত্যাচার করতো। তোমার মানে যারা হ্যান্ডসাম, সাদা রং যারা, গায়ের রং যারা সাদা স্কিন কালার। আর একটা কি ছিল, আর লিগ্যাল পার্ট কি ছিল এটার? অ্যাক্টিকাস ফিঞ্চ। অ্যাক্টিকাস ফিঞ্চ একটা কিছু উকিল ছিল না একজন, একটা গরিব উকিল ছিল। আর এই গরিব মানুষদের মানে কালো মানুষদের কেস লড়তো, মানে ফ্রিতে বা কম খরচে। আর এরা অনেক বড় লোক ছিল না এই অ্যাক্টিকাস ফিঞ্চ, মানে এমন ওর ইনকাম যা হতো মানে নিজের পরিবারকে শুধু খেতে দেওয়া, মানে মানে খেতে খেতে দিতেই পারতো, মানে অন্য কিছু ফুলফিল করতে পারতো না এক্সট্রা কিছু, মানে জীবন চলে যেত হতো। একটা কেস এসেছিল এর, একটা ব্ল্যাক পিপুল একটা ব্ল্যাক ফেক ফেক কেস অফ রেপ। একটা একটা সাদা মেয়ে একটা ব্ল্যাক পিপুল মানে একটা কালো ছেলের উপরে দায় চাপিয়ে দেয়, "এ আমাকে রেপ করেছে" মিথ্যে করে। আর সেটাকে প্রমাণ করার জন্য এই কেসটা লড়ছিল অ্যাটকিন্স ফিঞ্চ। তারপর কেস জিতলো কি জিতলো তার আমি ডিটেলে পড়িনি আমি, এটা লিগাল পার্ট ছিল, তার জন্য বুকটা দেওয়া হয়েছে। তোমার কোশ্চেন ছিল এটা 28। 29। 29, a concluding speech or comment at the end of a play। প্লে মানে কি? প্লে মানে হচ্ছে ড্রামা, কোনো যাত্রাকে বলা হয় প্লে, বা কোনো একটা মুভি ফিল্ম ধরে রাখো, এটা প্লে মানে। প্লে ওই খেলার প্লে না, লিটারেচারের প্লে। এই কনক্লুডিং মানে ফিনিশ, লাস্টের দিককে বলা হয় কনক্লুডিং। এই কনক্লুডিং স্পিচ, কোনো একটা বই লেখা আছে, তো বইয়ের শেষ পাতাতে অনেক কিছু লেখা থাকে, 2-3 পেজে ছোট ভাবে, তাকে কনক্লুশন বলা হয়। ওইটাকে কি বলা হয়? বা কোনো একটা মুভি চললো, লাস্টে একটা ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া হয়, তাকে কি বলা হয়? ইপিলগ। ইপিলগ মানে হচ্ছে পরিশেষ, শেষের দিকটা একে ইপিলগ বলা হয়। লাস্টের দিকে ভাষণটাকে বলা হয় ইপিলগ। ওই একটা স্পিচ দিল, লাস্টে থ্যাংক ইউ যা বলে সবাই ভালো থেকো, ওইটাকে বলা হয় ইপিলগ। মোনোলগ মনে হচ্ছে লং স্পিচ, মেন প্লে। এ প্রোলগ আর ইপিলগের বিটুইনে যেটা হয় তাকে বলে মোনোলগ। মানে ফিল্ম একটা স্টার্ট হলো বা মুভি একটা স্টার্ট হলো, প্রথমে কি বললো? প্রথমে একটা সব রিটেন ভাবে এলো এইরকম। প্রথমে সামারি বলে দিল কি হলো, ঠিক আছে, বা কোনো একটা ইন্ট্রোডাকশন দিল, ঠিক আছে। এবার মেন যখন ফিল্মটা চলছে, মেন সিন গুলোকে বলা হয় লং স্পিচ বা মেন প্লে, তাকে বলা হয় মোনোলগ। বিটুইনে মানে মেন বডি যেটা। এক্সট্রিম মধ্যে জানি আমরা স্পোকেন গিভিং স্পিচ উইদাউট প্রিপারেশন, মানে একটা টপিকের ব্যাপারে বলা যেটার আমার প্রিপারেশন ছিল না, এটা স্কুলে করানো হয়, কি করা হয়, আমাকে ক্লাসের সামনে দাঁড় করাবে, বলবে স্পিচ দাও। কিসের ব্যাপারে স্পিচ দাও? কনজিউমার রাইটের ব্যাপারে স্পিচ দাও, বা যে কোনো ব্যাপারে স্পিচ দাও, যেমন
ডিজিটাল ইন্ডিয়া এর ব্যাপারে স্পিচ দাও। তারপর বলতে পারে তোমার পরিবারের ব্যাপারে বলো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো, মানে হঠাৎ জিজ্ঞেস করা হবে কোনো একটা ব্যাপারে। আমার প্রিপারেশন ছিল না এর ব্যাপারে, তাকে বলা হয় এক্সটেম্পোর। আর প্রোলগ মানে হচ্ছে ইন্ট্রোডাকশন বিফোর এ প্লে অর ড্রামা। কোনো একটা মুভি বা কোনো একটা প্লে, যাত্রা, ড্রামা, অ্যাপ শুরু হবার আগে ইন্ট্রোডাকশন দেওয়াকে বলা হয় প্রোলগ। সিম্পলি যেমন কোনো স্পিচ দেওয়ার আগে কি বলে, গুড মর্নিং স্যার, এক্সপেক্টেড হ্যান ত্যাল ফেলানা টু মাই ডিয়ার ফ্রেন্ড, ওকে বলা হয় প্রোলগ। প্রোলগ আগে কি করা হতো, আগেকার যুগে ড্রামা মানে যাত্রা হতো স্টেজে, অফলাইন অনলাইনে। কি হতো, অনেকজন মানুষ দূর দূর গ্রাম থেকে আসতো গরুর গাড়িতে, তখন অনেক লেট হয়ে যেত আসতে হতো 1-2 ঘন্টা, তখন কি করা হতো, প্রোলগ করা হতো 1-2 ঘন্টা। কেন করানো হতো, এর প্রোলগে কি করা হতো, ভগবানের প্রার্থনা করা হতো যে আমাদের ড্রামাটা ভালো হোক, লোকের পছন্দ হোক, বা গান করা হতো। একে বলা হয় প্রোলগ লিটারেচার হিসাবে, রিয়াল মিনিং। এটা ইন্ট্রোডাকশন, তো উল্টো হয়ে গেছে, তো বলা হয় এর উল্টো কি, এর কনক্লুডিং স্পিচ আর কমেন্টের উল্টো জিনিসটা কি, বা ইপিলগের অ্যান্টোনিম কি, উল্টো জিনিসটা কি, তার হবে প্রোলগ। এই তিনটে হবে না, এটা রাইট উত্তর। Select the option that express the given sentence and answer of option A. 30 option A. Question number 31. Study of human development. ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ, উন্নয়ন করা, গ্রোথ, তাকে বলা হয় বিকাশ বা উন্নয়ন করাকে। স্টাডি অফ মানুষের বিকাশকে স্টাডি করাকে কি বলা হয়, এইখানে হিউম্যান ডেভেলপমেন্ট বলা হয়েছে মানে আদিম যুগ থেকে যখন আমরা প্রেজেন্ট ওয়ার্ল্ডে এসেছি, কম্পিউটার আবিষ্কার হলো। আদিম যুগে কি ছিল, শুধু ফায়ার ছিল আর গরুর গাড়ি ছিল। সেইখান থেকে আমরা উন্নত হিসাবে 5G এসছে, কম্পিউটার এসছে, তাকে বলা হয় হিউম্যান ডেভেলপমেন্ট স্টাডি। তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি আর একটা হয় যারা মানুষ নিয়ে স্টাডি করে, যে আফ্রিকাতে এখন বা আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডেও, আন্দামান আইল্যান্ডে, হ্যাঁ, কি আছে, ট্রাইব আছে, মানে এখনো ওরা দেখেনি, আমাদের মডার্ন ওয়ার্ল্ড দেখেনি, ওদের আনলে পরে মারা যায় এখানে, অ্যাডপ্ট করেনি ওরা। মানে পুরোনো জাতি বা কোনো ট্রাইব বা কোনো একটা মানুষের ব্যাপারে স্টাডি করে অ্যানথ্রোপোলজি বলা হয়। এই হিউম্যান ডেভেলপমেন্ট মানে কিভাবে ডেভেলপ হয়েছে তাকে অ্যানথ্রোপোলজি স্টাডি করে। তারা হিস্ট্রি নিয়ে পড়ে, তারা এটা করতে পারে। আর ফিলোসফি মনে হচ্ছে দর্শন, দার্শনিক যেটা থিওরি দেয়। আমাদের কেমিস্ট্রি যতগুলো ফর্মুলা আছে, আগে সায়েন্টিস্ট ছিল না, আগে ছিল দার্শনিক, ওরাই কেমিস্ট্রির অনেক ফর্মুলা দিচ্ছে। আর ফিলোসফি কি, ফিলোসফি তো আর্টস এর পার্ট। আগে আর্টস এর স্টুডেন্টরাই কি করতো, সায়েন্সের কনসেপ্ট দিত। এখন উল্টো হয়ে গেছে, এখন সায়েন্সের স্টুডেন্টরা আর্টস এর কনসেপ্ট দিচ্ছে, আর ওরা জানে না যে আর্টস এর স্টুডেন্টরাই আগে, নিউটন কি ছিলেন, নিউটন আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, ও সায়েন্স নিয়ে কোনোদিন ইউনিভার্সিটিতে পড়েই নিও। আর্টস এর স্টুডেন্টরা যদি এইভাবে ডেভেলপ সায়েন্স নিয়ে কনসেপ্ট দিতে পারে, তাহলে এখনকার যুগে আর্টস স্টুডেন্ট কেন সায়েন্সের ফিল্ডে যেতে পারবে না, এটা অনেক একটা ডিবেটেড টপিক। এগুলো জীবনে যা ধর্ম নিয়ে যারা পড়া করে, ধর্মবিদ, রিলিজিয়াস স্টাডি, মৌলবি, পণ্ডিতেরা। অ্যাকিউস্টিক স্টাডি অফ সাউন্ড, সাউন্ড নিয়ে বা ধ্বনি নিয়ে যারা পড়া করে, সাউন্ড নিয়ে যারা পড়াশোনা করে, তাকে বলে অ্যাসুইস্টিক। এটা তো হবেই না, বলে যাবে তখন এটাই হতে পারে অ্যানথ্রোপোলজি। কোয়েশ্চেন নাম্বার 32, এটা এই সিরিজের কোয়েশ্চেন, রিজনিং এর, অপশন বি হবে। কোয়েশ্চেন নাম্বার 33, হুইচ অফ দ্য ফলোইং গ্যাস কজেস এক্সপ্লোশন ইন দ্য কোল মাইন, মানে কোলের, কয়লার খাদানে যখন কয়লা বের করা হয় তখন এমন একটা গ্যাস পাওয়া যায়, সেই গ্যাসটা যদি লিক হয়ে যায়, এটা বিস্ফোরণ হয়ে যায়, মানে এক্সপ্লোশন হয়ে যায়। এই গ্যাসটার নাম কি? নাইট্রোজেন হবে না, কারণ নাইট্রোজেন হচ্ছে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস মানে হচ্ছে সে কম রিয়াকশন করে হওয়ার সাথে। আর নাইট্রোজেনের ইউজ কোথায় হয়, লেজের প্যাকেট, চিপসের প্যাকেটে ইউজ হয় নাইট্রোজেন, মানে ফুড আইটেমে ইউজ করা হয়। ফুড আইটেমের যে যে খাবারগুলো প্যাকেটে ভরা থাকে বা ক্যানে ভরা থাকে, নাইট্রোজেন ইউজ করা হয়। কেন ইউজ করা হয়, ইউজ করা হয় কারণ নাইট্রোজেন গ্যাস খারাপ হতে দেয় না, কম রিয়াকশন করে, খাবারের সাথে কম রিয়াকশন করে। ইনার্ট গ্যাসও বলা হয়। কোশ্চেনে আসতে পারে ইনার্ট গ্যাস কি, কোন কোন গ্যাসগুলোকে ইনার্ট গ্যাস বলা হয়, এটা মুখস্থ করে রেখো না। বুটেন, বুটেন কি, বুটেন হচ্ছে সিগারেটের লাইট, বিড়ি ধরায় সেই গ্যাস লাইটার, এটা ইউজ করা হয় বুটেনে। আর সেই ছোট ছোট গ্যাস পাওয়া যায়, মানে
ক্যাম্পিং স্টোভ মানে পিকনিক নিয়ে যায় ওটাও বুটেনের গ্যাস। বুটেন বুটেন গ্যাস স্টোভ বলা হয়। সিগারেট লাইটে ইউজ হয় বুটেন। লেজের প্যাকেটে বা খাবারের প্যাকেটে ইউজ হয় নাইট্রোজেন। মিথেন মিথেন ইউজ হয় কি মিথেন, হ্যাঁ এটা মিথেন হবে। এই মিথেন যদি মিথেনে যদি 5 থেকে 15% গ্যাস লিক হয়ে যায়, এটা বিস্ফোরণ করে এক্সপ্লোশন হয়ে যায়, প্রচুর ডেঞ্জারাস গ্যাস এটা। এটা কোল মাইনে পাওয়া যায়, কোল মাইনে শুধু কোল পাওয়া যায় না, অনেক কিছু আরো পাওয়া যায়। কোল মাইনে অনেক কিছু ফালতু জিনিস পাওয়া যায়, তো এটা মিথেন একটা জিনিস। ফালতু মানে আরো এলিমেন্ট পাওয়া যায়, মানে আরো কেমিক্যাল জিনিস পাওয়া যায়। এটা কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড চ্যাপ্টার থেকে তোলা হয়েছে, ক্লাস 10 এনসিইআরটি তে আছে এটা, সিবিএসসির এনসিইআরটি। হুম, সি এর ফর্মুলা হচ্ছে C1H4। C1 মানে একটা কার্বনের অ্যাটম, তার চারিপাশে কি আছে, বন্ডিং ভাবে কি আছে, হাইড্রোজেন অ্যাটম। আর এটা C4H10, বুটেনের ফর্মুলা আছে C4H10 এর ফর্মুলা আসতে পারে। এই চারটে কি এলো, কার্বন অ্যাটম। একটা, দুটো, তিনটে, চারটে। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। এভাবে বন্ডিং হয়ে থাকে। Which of the following footballer has the world record of highest goal score for a single club? Question number 34. কে বিশ্বের ফুটবলার খেলোয়াড় সব থেকে বেশি গোল করেছে? কোন ক্লাবের জন্য খেলে সে? বার্সেলোনা এফসি। বার্সেলোনা এফসি একটা কোন ফুটবলের ক্লাব? এটা স্পেনের। আর সব মহাদেশের একটা করে ফুটবল ক্লাবে থাকে, এবং আমাদের এশিয়াতে দুটো আছে মনে হয়, রাশিয়ার একটা আছে সেপারেটলি, আর বাকি এশিয়া মহাদেশে একটা আছে। আর প্রত্যেকটা স্টেটের একটা করে থাকে। প্রত্যেকটা দেশের একটা দুটো করে ফুটবলের ক্লাব থাকে, তা ফুটবলের ক্লাবের নাম জিজ্ঞেস করে। ইউরোপের সব থেকে ফেমাস এই ফুটবল ক্লাব। বার্সেলোনা এফসি কোন ফুটবলের ক্লাব? স্পেনের। কোশ্চেন নাম্বার 35, অন হুইচ ডেট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড? অ্যাডপ্টেড মানে হচ্ছে কমপ্লিটেড, মানে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লেখা কমপ্লিট হয়েছিল কোন ডেটে? এটা November 26, 1949। কিন্তু আমাদের রিপাবলিক ডে মানে যে প্রজাতন্ত্র দিবস, মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লাগু হয়ে যায় আমাদের দেশে, ইফেক্ট হয়ে যায় কবে? 26শে জানুয়ারি 1950-তে। কেন? সবাই বলছিল যে November 26, 1949 এই দিনই কনস্টিটিউশনটা লেখা হয়, যে এই দিনে আমাদের রিপাবলিক ডে করা হোক, বা এই দিনে আমাদের কনস্টিটিউশন লাগু করা হয়। কিন্তু জওয়াহরলাল নেহরু বলছিল না, কারণ আমি 1930-তে বা 1932-এ বা এরকম কোনো আশেপাশের ডেটে লাহোরে কি করেছিল, ডিমান্ড করেছিল পূর্ণ সমাজের, মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীন চাই, তার জন্য 26শে জানুয়ারিতেই হবে আমাদের ইন্ডিপেন্ডেন্স, তাতে জোর করে পিছিয়ে দেওয়া হয়। বলা হয় কবে ফোর্সে এসেছিল, ফোর্সে বললে এটা হবে, আর অ্যাডপ্টেড কমপ্লিটেড বললে এটা হবে, এই ডেটটা হবে অপশন নেই। আর রিপাবলিক ডে বা কমপ্লিটেড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 26শে জানুয়ারি 1950। আর এখানে 26 জানুয়ারি 1950 দিল্লিতে কি হয়, প্যারেড হয়, কোথায় হয়? রাজপথে। কোশ্চেন নাম্বার 36 এবার। সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মানি ইজ রিটেন অ্যাজ, এটা একটা কোডিং এর কোশ্চেন, এটা আমি সিম্পলি রিটেন করে নিয়েছি আগে থেকে। একে বলে প্লেস ভ্যালু, 1 2 3 4 5 6। এবার কোশ্চেনে আছে মানির প্লেস, এবারে মানি যদি এরকম ভাবে লেখা হয়, বলা ছিল মানির প্লেস ভ্যালু 13 15 14 15 25, সবগুলো কি হয়েছে, +3 +3 +3 হয়েছে। এবার এইগুলো সব আমি লিখলাম ক্রেডিটটা, তার প্লেস ভ্যালু লিখলাম 3 18 5 4 9 20, তার কি করলাম, +3 +3 করে দিলাম, এর ভ্যালুটা পেয়ে গেলাম, এটা অপশনে থাকবে এটা। আর এখানে 25 থেকে যদি আমি 25-এর সাথে +3 করি, তাহলে এখানে কি হচ্ছে, 28 হয়ে যাচ্ছে। 28 বলে তো কিছু হয় না, 26টা অক্ষর হয় ইংলিশে। তাহলে তোমার তো 27 মানে কি, 27 মানে তোমার আমাকে এ ধরতে হবে। 28 মানে কি, 28 মানে আমাকে বি ধরতে হবে। 27 28 লিখার থেকে ভালো আমরা 1 লিখে দিই, 2 লিখে দিই, তার জন্য এখানে একটা গন্ডগোল হয়ে যাবে না। অপশনটা আছে 36 এর অপশন বি। কোশ্চেন নাম্বার 37, হাউ মেনি টাইমস 5 মিনিটস আর দেয়ার? 1 ঘন্টায় কটা 5 মিনিট থাকে? 5 থেকে সিম্পলি ভাগ করে দাও, 5 12। 1 ঘন্টায় 60 মিনিট থাকে, কটা 5 মিনিট থাকে? তাহলে শুধু সিম্পলি ভাগ করে দেবো, কটা 10 মিনিট থাকে, 10 ভাজি 60 ভাজি তো 10 করে দেবো। 10 ছটা 10 মিনিট থাকে, এটা 12 হবে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এইভাবে করতে করতে
কটা 5 মিনিট থাকে 1 ঘন্টায়? 12টা 5 মিনিট থাকে। 5 × 12 = 60, 60 মিনিট। Question number 38. The word India comes from the Indus in Sanskrit. এই ইন্দাস ওয়ার্ডটা সংস্কৃত কোন শব্দ থেকে এসছে? এটা সিন্ধু, সিন্ধু থেকে এসছে। সিন্ধু, ইন্দাস নদীকে কি বলা হয়? সিন্ধু নদী বলা হয়। ইন্দাস কেন ওয়ার্ড এসছে? আগে ইংরেজরা বা ফরেনের মানুষরা সিন্ধু ওয়ার্ডটাকে প্রোনাউন্স করতে পারতো না, তার জন্য ইন্দাস নাম দিয়ে দিয়েছিল। সিন্ধুকে ইন্দু ইন্দু করতো ওরা, তার জন্য ওটা কনভার্ট হয়ে গিয়েছে, তার জন্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দাস রিভার্স বলা হয়। কিন্তু পারফেক্ট টার্ম হচ্ছে সিন্ধু, সংস্কৃতের ওয়ার্ড। আর ওয়ার্ড ইন্ডিয়া কোথা থেকে এসছে? সিন্ধু থেকে এসছে, তার জন্য সনাতন ধর্ম বলা হয়। এই ওয়ার্ড ইন্দাস থেকে এসছে। আর ইন্দাস কোথা থেকে এসছে? এই ওয়ার্ড ইন্ডিয়ান নামটা এসছে ইন্দাস থেকে। ইন্দাস কোথা থেকে এসছে? সিন্ধু থেকে। এটা জিজ্ঞেস করা হয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 39, হু ইজ কল্ড দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি? আমাদের দেশের মধ্যে সব থেকে আইনত আইনত বড় অফিসার কে? যেমন এক্সিকিউটিভ ব্রাঞ্চের সব থেকে হাইয়েস্ট অফিসার কে? ক্যাবিনেট সেক্রেটারি বলা হয় ওকে, যারা আইএসআই হয়। এবার লয়ের হিসাবে কে? লয়ের হিসাবে জুডিশিয়ারি ব্রাঞ্চের সব থেকে হাইয়েস্ট অফিসার হয় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এর আর্টিকেল আছে 76। এরা অ্যাটর্নি জেনারেলের কাজ কি? গভর্নমেন্টের 3টে ব্রাঞ্চ আছে আমরা জানি, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। আর এক্সিকিউটিভ ব্রাঞ্চকে অ্যাডভার্টাইজ করে অ্যাটর্নি জেনারেল, মানে লিগাল ম্যাটারে অ্যাডভাইস করে এক্সিকিউটিভ জেনারেল। এক্সিকিউটিভ ব্রাঞ্চকে জেনারেল বলছি। এক্সিকিউটিভে কে থাকে? মানে যারা আইন তৈরি করে দেশের জন্য, এক্সিকিউটিভে কে আছে? প্রাইম মিনিস্টার আর ওদের সব কাউন্সিল অফ মিনিস্টার গুলাই এক্সিকিউটিভে থাকে। মন্ত্রীগুলো, রেল মিনিস্টার, হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, মানে কি লেজিসলেচার কাজ কি? আইন বানানো। এক্সিকিউটিভ কি করে? কিভাবে আইন দেশে অ্যাপ্লাই করবো। এক্সিকিউটিভ ব্রাঞ্চকে কে হেল্প করে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আর্টিকেল 76। ডিটেলটা বলছি আবার। কোশ্চেন নাম্বার 39, অপশন বি, কারেন্ট অ্যাটর্নি জেনারেল আমাদের কে? আর ভেঙ্কটা রমণী। আর এর আমি ফুল ফর্ম পাইনি, তোমরা দেখে নিও। আর্টিকেল 76 কি বলা হয়েছে? প্রেসিডেন্ট শুড অ্যাপয়েন্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, মানে প্রেসিডেন্ট অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে, মানে অ্যাপয়েন্টমেন্ট করে। এইটাই আছে আর্টিকেল 76 এ। আর্টিকেল 76 আরো কিছু আছে, জানার দরকার নেই এখন, পাগল হয়ে যাবো। আর অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য কোয়ালিফিকেশন কি? তুমি দেখো যে মানে এলএলবি করার জন্য কি চাই? 3 ইয়ার এলএলবি করার জন্য গ্রাজুয়েশন হওয়া চাই। 5 ইয়ার এলএলবি করার জন্য 12 পাস করা চাই। তেমন অ্যাটর্নি জেনারেল হিসাবে, অ্যাটর্নি জেনারেল হতে গেলে ইন্ডিয়ার কি যোগ্যতা চাই? কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি, বিকামিং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এই সুপ্রিম কোর্ট জাজ হওয়ার জন্য যা যা যোগ্যতা দরকার, সেই যোগ্যতা থাকা দরকার অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য। এটা সিম্পলি সার্চ করে দেবে গুগলে, কোয়ালিফিকেশন রিকোয়ার্ড টু বিকাম সুপ্রিম কোর্ট জাজ, তাহলে তার মধ্যে বুঝে নেবে তোমরা। এই 5 বছর বা 10 বছর জাজ হতে হয় হাইকোর্টে, এত বছর এই অ্যাডভোকেট হতে হয়, এত বছর কি বলে এজ হতে হবে, এত কম বছর এজ, এরকম কিছু টার্ম আছে। আর কোশ্চেন নাম্বার 39 এর, আর এই কোশ্চেন নাম্বার 39 এর, এই অ্যাটর্নি জেনারেল আন্ডারে কাজ করে কে? সলিসিটর জেনারেল, এটা 2 নম্বর পোস্ট। সলিসিটর জেনারেল আন্ডারে কাজ করে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো আমি জানি, আগে এক্সপ্লেন করে আর করছি না। আর অ্যাডভোকেট জেনারেল কি? এটা ডিসকাস করছি। অ্যাডভোকেট জেনারেল আর্টিকেল 165-তে আছে, আর 177-তে আছে। এক্সামে বেশিরভাগ 165 থেকে জিজ্ঞেস করা হয়। তো কোশ্চেন নাম্বার 39 এর এ, কারেন্ট অ্যাডভোকেট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাডভোকেট জেনারেল কে? কিশোর দত্তা। আর আর্টিকেল 165-তে কি আছে? আমাদের রাজ্যপাল, গভর্নর শ্যাল অ্যাপয়েন্টমেন্ট অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, মানে গভর্নর কি করে? প্রত্যেক নিজের নিজের স্টেটের জন্য অ্যাডভোকেট জেনারেল অ্যাপয়েন্টমেন্ট করে। কিসের জন্য? স্টেটেরও আন্ডারে কি থাকে? লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি থাকে। হ্যাঁ, তাহলে তাহলে এই এক্সিকিউটিভকে কি বলে? অ্যাডভার্টাইজ করার জন্য, হেল্প করার জন্য স্টেট লেভেলে, মানে রাজ্যতে অ্যাডভাইস করে অ্যাডভোকেট জেনারেল, এটাই বলা হয়েছে। আর অ্যাডভোকেট জেনারেলের কোয়ালিফিকেশন বা যোগ্যতা কি দরকার? হাইকোর্টে জাজ হওয়ার জন্য যা যা যোগ্যতা দরকার, আর সেই যোগ্যতা থাকা দরকার অ্যাডভোকেট জেনারেলের জন্য, তবে সে অ্যাপয়েন্টমেন্ট করবে গভর্নর। কোয়েশ্চেন নাম্বার 40, ইংলিশে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্পেলিং। কোন বানানটা ভুল জিজ্ঞেস করা হয়েছে? স্লাউটার বানান ঠিক আছে। স্লাউটার মানে হচ্ছে কিল, হত্যা করা, কোনো পশুকে হত্যা করাকে বলা হয় স্লাউটার। তারপর ক্রপিং,
ক্রপিং মানে হচ্ছে চাষ করা, মানে ফার্মিং। ট্রাপিং মানে হচ্ছে বলছি ট্রাপিং মানে কি, ট্রাইনিকাল মানে এইটা, এইটা হচ্ছে ভুল। TRAFFICKNG লেখা আছে দেখো। আর রাইট উত্তরটা কি, রাইট অ্যান্সার হবে, রাইট বানান হবে, রাইট স্পেলিং হবে TRAFFICKING। এখানে আইটা দেয়া নেই। মানেটা বলছি এই ট্রাপিং এর। এই ট্রাইনিকাল মানে, হ্যাঁ, ট্রাপিং মানে হচ্ছে কোনো ইলিগালি পাচার করা কোনো জিনিস, এখানেই লেখা আছে। ট্রাপিং মানে হচ্ছে অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে কোনো কাজ করাকে অ্যাক্ট বলা হয়। আর একটা অ্যাক্ট মানে হয় আইনের বুককেও অ্যাক্ট বলা হয়। প্রথমে কি হয়, বিল, লোকসভা রাজ্যসভাতে কি হয়, পাস হয়, বিল পাস হয়, এবং প্রেসিডেন্ট কি করে, যদি যখন সাইন করে দেয় তখন ওটা অ্যাক্ট হয়ে যায়, তখন ওটা ল এর বুক হয়ে যায়। তো এই অ্যাক্ট মানে এখানে বলা হয়েছে কোনো কাজ করাকে অ্যাক্ট বলা হয়, ওয়ার্ক। অ্যাক্ট অফ বাইং অর সেলিং অফ ইলিগাল গুডস, এক্সাম্পল ড্রাগ, ওয়েপেন, ওয়েপেন মানে বন্দুক, গানস, হিউম্যান সেলিং, কোনো মানুষের পাচার করাকে, কোনো মেয়ের পাচার করাকে, রেপ করার জন্য, বা কোনো স্লেভের কাজ করার জন্য, সেক্স ওয়ার্কারকে পাচার করার জন্য, কোনো গরিব মানুষকে পাচার করে দিলাম, বা ড্রাগ পাচার করলাম, বা কোনো ওয়েপেন, খতরনাক খতরনাক কোনো বন্দুক পাচার করছি এক দেশ থেকে এক দেশ, বা এক, আমি সিম্পলি একজনকে ট্রান্সফার করে দিলাম, সেটাও ট্রাপিং হয়ে যাবে। এই ট্রাপিং এ এই প্রোহিবিশন অফ স্লেভ, প্রোহিবিশন অফ হিউম্যান ট্রাফিক বলে একটা আর্টিকেল আছে আমাদের কনস্টিটিউশনে। কোন আর্টিকেলে আছে এটা কমেন্টে বলবে তোমরা। এই ট্রাপিং এর ব্যাপারে, মানে হিউম্যান ট্রাফিক বা ওমেন বা চাইল্ডের ট্র্যাপিং করার একটা আর্টিকেল আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে। কোন আর্টিকেলে সেটা তোমরা দেখে নিতে দেখো। কোশ্চেন নাম্বার 40 হলো, ট্র্যাপিং মানে হচ্ছে ইলিগালি পাচার করা। নাম্বার 41, which of the following legislative house can be abolished? কোন লেজিসলেটিভ হাউসকে অ্যাবলিশ করা? লেজিসলেটিভ হাউস আমরা জানি স্টেটের, সেন্ট্রাল লেভেলে হয়, একটা স্টেট লেভেলে হয়। সেন্ট্রাল লেভেলে কি হয়, সেন্ট্রাল লেভেলে লেজিসলেটিভ কি, পার্লামেন্ট, পার্লামেন্টের নিচে কি আছে, প্রেসিডেন্ট, আর আগে আছে লোকসভা, রাজ্যসভা। এই রাজ্যসভাকে অ্যাবলিশ করা হয় না, এটা সবার প্রথমে কেটে দিলাম। এই লোকসভাকে অ্যাবলিশ করা হয় কিন্তু অনেক কঠিন। এই বিধানসভাকেও অ্যাবলিশন করা হয় না। এই বিধানসভা মানে কি বলা হয়, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে বলা হয় বিধানসভা। আর বিধান পরিষদের সব স্টেটে থাকে না বিধান পরিষদ, 6টা স্টেটে আছে। 6টা কোনটি, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ইউপি, বিহার, এই 6টা স্টেটে শুধু বিধান পরিষদ আছে। এই বিধান পরিষদকে অ্যাবলিশ করা হয়, যদি পার্লামেন্ট চায় এই বিধানসভাকে অ্যাবলিশ করতে পারে, তাহলে এটা রাইট উত্তর হবে। মানে ইজিলি অ্যাবলিশ করা হয়, লোকসভাকে অত সহজে অ্যাবলিশ করা হয় না, এটাকে সহজে অ্যাবলিশ করা হয় না বিধানসভাকে। মেন বডি, গভর্নমেন্ট বডি, মেন স্টেট লেভেলে, তাহলে কিভাবে অ্যাবলিশ হবে এটা এক্সপ্লেন করছি এটা আমি। কোশ্চেন নাম্বার 41 এর, হুম, স্টেট লেভেল গভর্নমেন্টের স্ট্রাকচার, এটা লেজিসলেচার, এক্সিকিউটিভ। লেজিসলেচার মানে যেটা ল বানায় তাকে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি কি বলা হয়, বিধানসভা। আর একটা কি হয়, লেজিসলেটিভ কাউন্সিল, বিধান পরিষদ বলা হয় একে। আর তার নিচে থাকে গভর্নর, এই 3জন থাকে। আর স্টেট এক্সিকিউটিভ কে থাকে, গভর্নর থাকে, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টার্স ও মিনিস্টার। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি কারা থাকে, এমএলএ থাকে, এমএলএ। এখানে আমি ডিটেলে করে দিয়েছি এক্সপ্লেন, রাজ্যসভা ও লোকসভা কি জিনিস। ডিটেলে এক্সপ্লেন করি মানে এক্সামে যেটা আসে সেটাই শুধু এক্সপ্লেন করেছি আমি। রাজ্যসভাকে কি বলা হয়, কাউন্সিল অফ স্টেট বলা হয়। এই রাজ্যসভা আপার হাউস অফ দ্য পার্লামেন্ট, এদের ইলেকশন ইনডাইরেক্টলি হয়। ডাইরেক্ট মানুষরা ইলেক্ট করতে পারে না এরা। এটা পার্মানেন্ট বডি, এটা নট সাবজেক্ট টু ডিসোলিউশন, একে মিটানো যাবে না। ইচ মেম্বার অফ দ্য রাজ্যসভা ইলেক্ট ফর 6 ইয়ার, এটা ইম্পর্টেন্ট। রাজ্যসভাকে ইলেক্ট করা হয় 6 বছরের জন্য, বাকিগুলোকে 5 বছরের জন্য হয়। লোকসভা 5 বছরের জন্য হয়। 47 এর বি, কোশ্চেন নাম্বার 41 অপশন বি, লোকসভাকে কি বলা হয়, হাউস অফ দ্য পিপুল বলা হয়। লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট বলা হয়। এদের মেম্বার ইলেক্ট হয় 5 বছরের জন্য।
কোয়েশ্চেন নাম্বার 41 লোক লোকসভা গেল। কোয়েশ্চেন নাম্বার 41 এর অপশন সি বিধানসভাকে কি বলা হয়? লোয়ার হাউস অফ দ্য স্টেট বলা হয়, এটা লোয়ার হাউস বলা হয় অফ দ্য স্টেট লেজিসলেচার, অলসো নোন অ্যাজ এমএলএ, কারণ এখানে এমএলএরাই থাকে ম্যাক্সিমাম পড়ছেন। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ ফুল ফর্ম। আর বিধানসভার মেম্বার ইলেক্ট করে 5 বছরের জন্য, এই বিধানসভা লোকসভার মতো। আর একে বলা হয় শাসনা সভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হয়। আর কোশ্চেন নাম্বার 41 এর অপশন ডি, বিধান পরিষদ কটা স্টেটে থাকে? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ। আন্ধ্র অন্ধ্রপ্রদেশের পাশের স্টেট তেলেঙ্গানা, তেলেঙ্গানার পাশের স্টেট মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পাশের স্টেট কর্ণাটক। আমি ভুল করে তামিলনাড়ু বলে দিলাম, দেখো তামিলনাড়ুতে নেই, তামিলনাড়ু হবে না। তামিলনাড়ু বলেছিল আমাদের বিধান পরিষদ চাই, তো ওরা নিজে নিজে বলেছিল আমাদের না, আমাদের এখন চাই না। তার উপরে নর্থে চলে এসে বিহার, বিহারের পাশে কি উত্তরপ্রদেশ। এই বিধান এই বিধান পরিষদ কাদের মতো? রাজ্যসভার মতো। মানে এই রাজ্যসভার মতো, রাজ্যসভার মতো পাওয়ার নেই অত। আপার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার বলা হয় একে, অলসো নোন অ্যাজ শাসনা মন্ডলী। একে বলা হয় লেজিসলেটিভ কাউন্সিল অফ দ্য স্টেট। এরা ইলেক্ট হয় 6 বছরের জন্য। তো 6টা সেটে আছে এগুলো, 6 বছরের জন্য হয়, 6টা সেটে আছে, এটা মনে রাখতে সুবিধা হবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট গিভেন ওয়ার্ড, সব থেকে সুইটেবল এই প্রবাদ 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 চুজ করতে বলছে। বলেছে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। বুশ মানে কি? কোনো জায়গায় একটা খড় রাখা হয়েছে, খড় বা ঘাসের বুজা রাখা হয়েছে, তার একটা একটা ব্যক্তি কি করছে, এটা ধরো খড়, এটা হচ্ছে বুশ। একটা ব্যক্তিকে বললাম তো বুশে বাড়ি মার, বাড়ি মার, তাই এখানে সাপ আছে, বাড়ি মার। তো বাড়ি মারছে না, কি করছে, তার আশেপাশে বাড়ি মারছে, আশেপাশে বাড়ি মারছে। বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, যেখানে বাড়ি মারতে বলছে সেখানে বাড়ি মারছে না, তার আশেপাশে বাড়ি মারছে। কেন মারছে? কারণ সে চায় না সে বাড়ি মারছে। এবার তার মানে কি? অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট বাই টেকিং ইন এ রাউন্ড অ্যাবাউট ওয়ে। সে চাই না সে এখানে বাড়ি মারতে, এটা ওর ইচ্ছা, ওর আশেপাশে বাড়ি মারছে। তার মানে কাউকে আমি জিজ্ঞেস করছি তো এক্সামে কত নাম্বার পেয়েছিস, বলছে হ্যাঁ এক্সাম হয়েছে, মোটামুটি হয়েছে, ভালো হয়েছে। তখন আমি জিজ্ঞেস করছি নাম্বার কত, ও বলতে চাইছে না, মানে ওর এক্সাম খারাপ হয়েছে, তার জন্য বলছে মোটামুটি হয়েছে বা ভালো হয়েছে। আর যদি এক্স্যাক্টলি আমি জিজ্ঞেস করলাম তো নাম্বার কত, নাম্বার বলছে না মানে খারাপ হয়েছে। সে বলছে হ্যাঁ হয়েছে, মোটামুটি হয়েছে, ভালো হয়েছে, এ হয়েছে, হ্যাঁ এক্সাম দিয়ে দিয়েছি। নাম্বার বলছে না, মানে মেন পয়েন্ট সে বলতে চায় না, তার জন্য আমাকে ইনডাইরেক্টলি অন্য কিছু বলে দিচ্ছে। তাকে বলা হয় বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। এগুলো ফালতু অপশন। আর এই লিটারাল মিনিং কি হচ্ছে? লিটারাল মানে মানে হচ্ছে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে এর আশেপাশে বাড়ি মারা। মিনিং কি বললাম, কারণ ডাইরেক্ট আমাকে বলতে চায় না, কোনো জিনিস লুকাচ্ছে আমাকে, তাকে বলা হয় বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। এগুলো হবে না, এটাই হবে। কোয়েশ্চেন নাম্বার 43 এবং কোশ্চেন 43 তে বলা হয়েছে ইন্ডিয়ান টাইম স্ট্যান্ডার্ড টাইম ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য ক্লক টাওয়ার অফ। আমরা জানি পৃথিবীতে আমাদের কি আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে। এই লম্বা লম্বিকে কি বলা হয়? লঙ্গিটিউড। এই পাশাপাশিকে কি বলা হয়? বলে লঙ্গিটিউড, এর পাশাপাশিকে বলা হয় ল্যাটিটিউড। এই 82 ডিগ্রি 5 ডিগ্রি এখানে, এই 82 ডিগ্রি 5 ডিগ্রি বলে একটা পয়েন্ট আছে। এ কোথায় আছে? এ মির্জাপুর, আহমেদাবাদের, ইউপির প্রয়াগরাজের, আহমেদাবাদের নতুন নাম প্রয়াগরাজ, তার পাশে একটা সিটি আছে মির্জাপুর। এখান থেকে ক্যালকুলেট হয় আমাদের টাইম। তার মেজার হচ্ছে 82.5 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড। এই ল্যাটিটিউড লঙ্গিটিউড মেজারমেন্ট, এইখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড টাইম মেজার হয়। অপশন এইটা থাকবে, বা মির্জাপুর থাকবে, বা আলাহাবাদ থাকবে, বা প্রয়াগরাজ থাকবে। কোশ্চেন নাম্বার 44, এ প্লেস অফ ম্যারিং মোর দেন ওয়ান হাজবেন্ড এট এ টাইম, মানে একটা মহিলা একটার বেশি বিয়ে করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পলিএন্ডারি। মানে একটা মেয়ে যদি দুটো দুটো থেকে একটার বেশি ম্যারি করে, মানে দুটো বিয়ে করে, তাকে কি বলা হয়? পলিএন্ডারি। মানে একটা মেয়ে দুটো বিয়ে করলে কি বলা হয়? পলিএন্ডারি। আর যদি একটা ছেলে যদি দুটো বিয়ে করে তাকে কি বলা হয়? বাইগ্যামি। ম্যারিং টু পার্সন এট এ টাইম। অ্যাডাল্টারি মানে আমি পরে এক্সপ্লেন করছি।
অ্যাডাল্টারি আর কংবিনেজ এই দুটো একই একই অপশন, মানে সিমিলার ওয়ার্ড। 44 এখানে আছে। Question of adultery, making relationship with other married person who is not their spouse. Spouse মানে হাজবেন্ড ওয়াইফকে বলা হয়। কোশ্চেন নাম্বার 44 অপশন ডি কংবিনেজ, রিলেশনশিপ উইথাউট ম্যারেজ। কংবিনেজ রিলেশনশিপ উইথাউট ম্যারেজ, কেউ যদি রিলেশনশিপ রাখে তাদের বিয়ে হয়নি তাও রিলেশনশিপ করছে তাকে বলা হয় কংবিনেজ। আর অ্যাডাল্টারি কি বিয়ে হয়ে গেছে তাও রিলেশনশিপ করছে অন্য সাথে তাকে বলা হয় অ্যাডাল্টারি। কোশ্চেন নাম্বার 44 গেল। এই কোশ্চেন সি আর ডিটেলটা দেখে রেখো, আমি ডিটেল এক্সপ্লেন করিনি। কোশ্চেন নাম্বার 45, হু ইজ দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ ভারত রত্ন। কে ব্যক্তি, কে এমন ব্যক্তি সবারই প্রথম ভারত রত্ন পেয়েছিল? ভারত রত্ন সবাই এই তিনজনকে এক টাইমে ভারত রত্ন দিয়ে দেওয়া হয় 1954-এ। 1954-এ ভারত রত্ন এস্টাবলিশড হয়। কোশ্চেন নাম্বার 45 এখানে এক্সপ্লেন করা আছে। কোশ্চেন নাম্বার 45 এর এ, চক্রবর্তী রাজালা গোপাচারী একজন কে ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান সিটিজেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? ইনি হচ্ছে প্রথম ভারতীয় নাগরিক যে গভর্নর জেনারেল ছিলেন ইন্ডিয়া। গভর্নর জেনারেল কখন ছিলেন? 1948 থেকে 1950 অব্দি গভর্নর জেনারেল ছিলেন আমাদের, মানে প্রথম ভারতীয় নাগরিক কে প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। তার আগে কি হতো, শুধু ইংরেজরা গভর্নর জেনারেল হতো। যদি বলা হয় হু ইজ দ্য ইন্ডিয়ান বা ইন্ডিয়ান সিটিজেন টু বিকাম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে 1948 থেকে 1950 কি হবে? শ্রী রাজালা গোপালাচারী। আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? এর নামে টিচার্স পালন করা হয়। সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন। আর সিবি রমন কি ছিলেন? নোবেল প্রাইজও পেয়েছিলেন। ইনভেন্টেড রামান ইফেক্ট। রামান ইফেক্ট কি জিনিস? ফিজিক্স এর টপিক লাইটের ব্যাপারে কিছু আবিষ্কার করেছিলেন, তার জন্য এদেরকে পুরস্কার দেওয়া হয়। হুইচ কান্ট্রি অলওয়েজ রিমেন ফ্রি ফ্রম, এই চারটির মধ্যে কোন এমন একটা দেশ বাইরের কোনো দেশ বা বাইরের কোনো লোক শাসন করেনি? ফিলিপিন্সকে কে রুল করেছিল? স্প্যানিশরা রুল করেছিল। ইউএস কে কে রুল করেছিল? ফ্রেঞ্চ, ব্রিটিশ, ইংল্যান্ড। ফ্রেঞ্চ, স্পেন আর ব্রিটিশ মানে ইংরেজরা রুল করেছিল আমেরিকাকে, ইউএসএ। আর ভুটানকে কে রুল করেছিল? ইংরেজরা। নেপালকে কেউ রুল করেনি, কারণ নেপালের চারিপাশে কি মাউন্টেন ছিল। এই নেপালের চারিপাশে কি ছিল? মাউন্টেন ছিল, তার জন্য এদেরকে কেউ রুল করেনি। মানে যেই রুল করতে আসতো, এই নেপালের মানুষরা বা নেপালের আর্মিরা এক্সপার্ট ছিল এই পাহাড়ে কিভাবে যুদ্ধ করতে হয়। যে এসে সবাইকে ভাগিয়ে দিয়েছিল, তাই নেপাল থেকে রুল করতে পারেনি আজ পর্যন্ত। কোয়েশ্চেন নাম্বার 47, প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট আগে এক্সপ্লেন করলাম প্রোটাগনিস্ট মানে কি। প্রোটাগনিস্ট মানে হচ্ছে যে মেন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট মেন ক্যারেক্টার অফ দ্য প্লে, ড্রামা, পোয়েম, মুভি যাই কিছু হোক। এর মেনের আর একটা শব্দ হচ্ছে লিডিং। মেন বা লিডিং ক্যারেক্টার মানে যে মেন ক্যারেক্টার প্লে করে কোনো একটা মুভিতে তাকে বলে লিডিং ক্যারেক্টার। এটা আগে এক্সপ্লেন করলাম কোনো একটা কোশ্চেনে, তার জন্য বলছি না বারবার। অপশন সি গুড হিউম্যান বিং মানে সে ভালো মানুষ, এটা তো হবে না। কেয়ারলেস মানে কেউ ভয় করে না। রিসার্ভ পার্সন মানে কোনো একটা ব্যক্তির বদলে আর একটা কোনো একটা, ধরো ক্রিকেট টিমে ক্রিকেট টিমে 11টা প্লেয়ার থাকে, কিন্তু কি করে 15টা প্লেয়ার আনে যদি 3টে প্লেয়ার ইনজিওর্ড হয়ে যায়, যেমন ঘায়েল হয়ে যায়, এই 3টে প্লেয়ার এক্সট্রা থাকে, তাকে বলা হয় এক্সট্রা মানুষকে বলা হয় রিসার্ভ পার্সন। ইন্ডিয়ান আর্মিতে রিজার্ভ আর্মি রাখা হয়, যেটা বলা হয় টেরিটোরিয়াল আর্মি। কোয়েশ্চেন নাম্বার 48, হুইচ পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স হ্যাজ অ্যান এরার? এটার মধ্যে কোনটা এরার আছে? সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা এরার আছে? এইখানে এরার আছে অপশন এ 48-এর। কোয়েশ্চেন নাম্বার 49, এ লাভার অফ ম্যানকাইন্ড, যে মানুষের কাজ করতে ভালোবাসে মানে মানবতার কাজ করে, একে কি বলা হয়? অ্যালুট্রিস্ট। নাম্বার 49 এক্সপ্লেন করতে হবে।
Number 49, a lover of mankind substituted with one word substitution. Amateur amateur মানে হচ্ছে পার্সন টু ডু এ ওয়ার্ক অ্যাজ এ হবি। কোনো একটা মানুষ নিজের শখের জন্য কাজ করে মানে ওটা ওর চাকরি না। শখের জন্য কাজ করে তাকে বলা হয় অ্যামেচার। যেমন আমার শখ হচ্ছে ইউটিউবে ভিডিও বানানো, তাকে বলা হয় শখের জন্য করছি, কোনো প্রফিটের জন্য না, তাকে বলা হয় অ্যামেচার। অ্যালট্রুইস্টের মানে হচ্ছে পার্সন হু কেয়ার্স অ্যাবাউট আদার অ্যান্ড হেল্প দেম ডেসপাইট নট গিভিং এনিথিং কনসিডারেশন। মানে কোনো একটা ব্যক্তি অপরের জন্য কাজ করে কিন্তু নিজের নিজের কোনো ফায়দা হচ্ছে না, মানে পরের হেল্প করতে ভালোবাসে ফ্রিতে, তাকে বলে অ্যালট্রুইস্ট। অ্যালট্রুইস্টের আরেকটা ওয়ার্ড হচ্ছে ফিলান্থ্রপিস্ট, PHILANTHROPIST। এক্সাক্ট ওয়ার্ড হচ্ছে ফিলান্থ্রপিস্ট, কিন্তু এই অপশনে দেওয়া হচ্ছে অ্যালট্রুইস্ট। এই ফিলান্থ্রপিস্টের সিনোনিম হচ্ছে অ্যালট্রুইস্ট। ফিলান মানে হচ্ছে লাভ, আর থ্রপিস্ট মানে হচ্ছে হিউম্যান রিলেটেড হবে। এ পার্সন হু কেয়ার্স অ্যাবাউট আদার হেল্পস দেম ডেসপাইট নট গিভিং এনিথিং, এটাই হবে এর আনসার। আরবিট্রার মানে হচ্ছে এ পার্সন হু সেটেল ডিসপুট অ্যাপন, মানে কোনো দুটো ব্যক্তির মধ্যে ঝামেলা হয়ে গেছে, একটা তৃতীয় ব্যক্তি চলে এলো তার ঝামেলা মেটানোর জন্য, তাকে বলে আরবিট্রেটর। আরবিট্রেটরের কাজ হল দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়ে গেছে, তাহলে আমি তো দুই ভাই কি করবে, নিজের বাবার কাছে যাবে ঝামেলা মেটানোর জন্য, তাকে বলে আরবিট্রেটর। আরবিট্রেটর জাজের মতো হয়। আরবিট্রেটর, মেডিয়েটর, কনসিলেটর, জাজ, এদের মধ্যে ডিফারেন্স আছে, আমি ডিটেলে যাচ্ছি না। তারপর অ্যাথিস্ট, অ্যাথিস্ট এমন একটা পার্সন যারা, আর আরবিট্রেটর এটা লয়ের টার্ম এটা। অ্যাথিস্ট অপশন ডি, এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, যে আল্লাহ বা ভগবানের এক্সিস্টেন্সের উপরে বিশ্বাস করে না, তাকে বলা হয় অ্যাথিস্ট। আর হিউম্যানিটির সিনোনিম হচ্ছে ম্যানকাইন্ড, এই দুটোর মানে হচ্ছে মানবতা, মানে মানে লোকের সেবা করতে ভালোবাসে ফ্রিতে। কোয়েশ্চেন নম্বর 49 কি হবে, অ্যালোথিস্ট হবে। Question number 50, last question. Which of the following does not find its place in the preamble of Constitution? এই preamble মানে introduction। preamble এ কি আছে, মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ব্যাপারে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, কি কি আছে ম্যাটেরিয়াল, কি মোটা মোটা করে লেখা আছে। জাস্টিস তো লেখা আছে, ন্যায়, জাস্টিস মানে ন্যায়। ফ্রেটার্নিটি মানে ভাইচারা, ব্রাদারহুড, ফ্রেন্ডশিপ, ভাইচারাকে বলা হয় ফ্রেটার্নিটি। এর বাংলা মানে পাচ্ছিলাম না, তার জন্য আমি হিন্দিতে লিখে দিয়েছি ভাইচারা। মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, আশেপাশে দেশ, এরা সবাই বন্ধুত্ব মিলে থাকবে, কারো উপরে যুদ্ধ করবে না। তিবেট, চায়না এরাও হবে ভাইচারা, মানে বন্ধুত্ব, ফ্রেন্ডলি রিলেশন, মানে আমাদের আশেপাশে দেশের সাথে বা অন্য কোনো দেশের সাথে মেনটেন করবো, তাকে বলা হয় ফ্রেটার্নিটি। ইন্টিগ্রিটি মানে হচ্ছে ইউনিটি, একতা, মানে ইন্ডিয়ার মধ্যে 28টা স্টেট আছে, এই 28 স্টেটের সবাই একতা মানে একসাথে থাকবে, মানে ওয়েস্ট বেঙ্গল, ইউপি, বিহার সবাই একসাথে থাকবে, মানে ভাইচারা হবে, মানে সবাই একসাথে থাকবে, তাকে বলা হয় ইউনিটি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা বিহারে কোনো অধিকার নেই যে বলে দেবে যে আমি নিজস্ব দেশ করবো, তাকে বলা হয় ইন্টিগ্রিটি। আর এটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল আর নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল দুটো আলাদা আলাদা কি বলে স্টেট বানিয়ে দেবো, কিন্তু অধিকার নেই ওয়েস্ট বেঙ্গল যে আমি একটা নতুন দেশ তৈরি করবো, তাকে বলা হয় ইন্টিগ্রিটি। মরালিটি মানে হচ্ছে ইথিক্স, নৈতিক কাজকে বলা হয় ইথিক্স। মরালিটি আগে এক্সপ্লেন করেছি, তার জন্য আর এক্সপ্লেন করছি না। থ্যাংক ইউ। আর এর পিডিএফ পেতে গেলে আমাকে টেলিগ্রাম করতে পারো, টেলিগ্রাম আইডি হচ্ছে আমার মীর বিশাল 1412, MIR মীর, নিচে একটা গ্যাপ, তারপর নিচে একটা গ্যাপ বা ড্যাশ, তারপর BISHL বিশাল, তারপর নিচে একটা গ্যাপ বা ড্যাশ, তারপর 1412। এটা আমার টেলিগ্রাম আইডি আর ইনস্টাগ্রাম আইডি দুটোই। ইউটিউবে এক্সপ্লেন করা আছে। তারপর আমি একটা ওই এন্টারেন্স এন্টারেন্স অ্যাসপিরেন্ট এন্টারেন্স অ্যাসপিরেন্ট বলে একটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল বলছি, টেলিগ্রাম গ্রুপ আছে বা চ্যানেল আছে, এই গ্রুপে অ্যাড করে দেবো এই পিডিএফটা। যে ডিএম করবে তাকে অ্যাড করে দেবো, আর পিডিএফ দিয়ে দেবো তাকে। আর এর লিঙ্ক, এই চ্যানেলের লিঙ্কটা, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার এই ইউটিউবের ডেসক্রিপশনে আছে। আর একটা এক্সট্রা কোশ্চেন তোমাদেরকে বলে দিই, কোশ্চেন নাম্বার 45 এ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে, প্রথমে আছে ভারত রত্ন, তার নিচে পদ্মা বিভূষণ, তার 3 নম্বরে পদ্মভূষণ, 4 নম্বর পদ্মশ্রী। এটা হচ্ছে সিভিলিয়ান মানে নর্মাল মানুষকে দেওয়া হয়। আর মিলিটারি মানে আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে আর একটা দেওয়া হয় হাইয়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ড ডিউরিং ওয়ার টাইম, মানে যুদ্ধর ক্ষেত্রে কেউ ভালো যুদ্ধ করেছে বা শহীদ হয়ে গেছে যুদ্ধতে, তাকে কি দেওয়া হয়, পারামবীর চক্র, তার নিচে আছে মহাবীর চক্র, তার নিচে আছে বীর চক্র। আর হাইয়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ড ডিউরিং পিস টাইম, পিস টাইম মানে যখন যুদ্ধ হয় না তখন ওরা আর্মিরা কাজ করে, ধরো কেউ ভালো একটা বন্দুক আবিষ্কার করেছে, কেউ একটা ভালো মিসাইল আবিষ্কার করেছে, কেউ একটা ভালো
ড্রোন আবিষ্কার করেছে, তাকেও অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাকে পিস টাইমে, মানে যুদ্ধের জন্য না। তার নাম হচ্ছে অশোক চক্র, তার 2 নম্বর আছে কীর্তি চক্র, তার 3 নম্বর আছে শৌর্য চক্র। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।